দর্শক স্বাগত ২১ রাতে, সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন জনাব আনিসুল হক, ঢাকা উত্তরের মেয়র। স্বাগত আপনাকে ২১ টেলিভিশনের স্টুডিওতে। আপনার সামনে একটা সাদা কাগজ দিলাম আমি, সেখানে বিসিসিআই এর চেয়ারম্যান সাবেক আনিসুল হক, বিজিএমই এর চেয়ারম্যান আনিসুল হক, সার্ক চেম্বারের চেয়ারম্যান আনিসুল হক, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, ঠিক কোনটায় দেবেন? এটুকু বলতে পারি যে আমি এখন যে কাজটা করছি খুব এনজয় করছি। যখনই যে কাজ করেছি ভালো লেগেছে। ন্যাচারালি আমার ট্রেড শুরু করেছি জীবন গার্মেন্টস থেকে, এবং তার প্রতি তো দুর্বলতা একটু বেশি হবেই। তবে এখনকার কাজটিও আমি মনে করি যে একটি খুবই বড় সুযোগ, এক ধরনের পুরস্কার আমার জন্য যে একটি কাজ করার সুযোগ পেয়েছি। সুতরাং ইটস এ ডিফারেন্ট ফিল্ড, সবগুলোরই একটি আলাদা চ্যালেঞ্জ আছে। ঠিক থাকবে। সার্ক চেম্বার যখন তখন ৮টি দেশের সঙ্গে কাজ করা, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ। সুতরাং ওটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। এখানে বসে পাকিস্তানে হেড অফিস, ভাল লাগছে এটা বলতে পারি। সবকিছুতেই আমি এনজয় করেছি। একটু শক্ত প্রশ্ন দিয়ে শুরু করি। বেশি শক্ত করেন না, ঘাবড়িয়ে যাবো। না, উত্তরা এবং বাড়িধারাতে গাছ কাটা নিয়ে আলোচনা চলছে। হ্যাঁ, আমরা জানি। এবং বৃক্ষ নিধন নিয়ে কথা, এদিকে আমার স্ত্রী, যিনি খুবই মানে প্রচন্ড ক্রিটিসাইজ করেন অথবা সমালোচনা করেন, মানে পজিটিভলি এই গাছ কাটা নিয়ে ঝগড়া হয়েছে। আমি প্রথমত বলি যে গাছ কাটা নিয়ে আমরা খুবই সেন্সিটিভ, খুবই। এবং একটি গাছ কাটতে হলে সে গাছ নিয়ে অন্তত ডিসিশন নেয়ার আগে ১-২ ঘন্টা ৩ ঘন্টা আলাপ করা হয়। তারপরে যে এলাকার যে ইলেক্টেড কমিশনার আছেন তার মত নেওয়া হয়, তাকে সঙ্গে রাখা হয়। যে কোনো কারণেই হোক, আমাদের একসময় গাছ লাগানো হয়েছে, তার চারপাশে ফুটপাত গড়া হয়েছে। আবার অনেক গাছ আছে যেটা রাস্তার মধ্যে এমনভাবে দাঁড়া করানো যে এটা আলটিমেটলি অ্যাক্সিডেন্ট করতে পারে। গাছ কেউ কাটতে চায় না, আমরাও কাটতে চাই না, খুবই সেন্সিটিভ। আজকে আমার কাছে একটা কমপ্লেইন এসছে যে ৮ নম্বর রোড, যেটা বাড়িধারার, সেখানে একটি গাছ, মেহগনি গাছ সম্ভবত কেটে ফেলা হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্যাপারটা রাজুক অনেক বড় কাজ করছে এখন। আমরা এবং রাজুক মিলে কিছু অনিয়ম যেগুলো আছে বিল্ডিংয়ে, সেগুলো আমরা মানে ক্লিন করার চেষ্টা করছি। র্যাম্প, রাস্তার উপর বড় করে কোনা দখল করে ফেলা, এটা করতে যে আজকে রাজুকের এই কাজটা করতে যে একটি গাছের উপর বেশ ড্যামেজ হয়েছে আমরা জানি, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট। তাছাড়া আমরা যেগুলো কাটছি সেগুলো খুব বুঝে শুনে, একান্ত না পারতে এলাকার লোকের সঙ্গে কথা বলে তাদেরকে কনভিন্স করে আমরা গাছ কাটছি। সুতরাং জাস্ট দেখা হলো একটা গাছ কেটে ফেলো, এটা আমরা করছি না। তবে কষ্টটা আমাদের আছে, এবং আমরা বলেছি যখন গাছ হয়ে যাচ্ছে আমাদের কাজটা, সেখানে আরো একটার জায়গায় 3টে গাছ লাগাও। এবং দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আমাদের রাস্তার কাজ অনেক হচ্ছে। তো সারা উত্তরা মিলে আমাদের কাজ হচ্ছে, বনানী মিলে আমাদের কাজ হচ্ছে। ওই জায়গায় আমরা মোটামুটি ভাবে একটু বড় গাছ লাগাবো। নট দ্যাট আজকে লাগাবো 10 বছর পরে হবে। মনে করেন 2 বছর হয়েছে একটা গাছের, বা 1 বছর হয়েছে, এই এত বড় গাছ আমরা ওই জায়গাগুলোতে লাগাবো। সুতরাং আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমত যে কষ্টের কাজটি আমরা করছি, কিন্তু বাধ্য হয়ে করছি। মশা নিয়েও আমরা দুঃখ প্রকাশ করছি। আমি বলি এভাবে যে আমরা গতবারের তুলনায় আমরা প্রায় 75% বাজেট আমাদের বেশি রেখেছি মশার মারার জন্য। কিন্তু যে কোনো কারণে আমরা বেশ কমপ্লেইন পেয়েছি এবার যে মশা, এবং এটা আমরা ফুল ইউজ করছি। অনেকে বলছেন যে আপনার ঔষধ খারাপ। আমরা ঔষধ কেনার পর এই যে বিসিএসআইআর আমাদের ল্যাবরেটরি, 2টো ল্যাবরেটরিতে, একটা গভর্নমেন্ট ল্যাবরেটরি, একটা অন্য ল্যাবরেটরি নিজেদের মতো করে যেখানে আছে, সেই ল্যাবরেটরিগুলোতে আমরা কিন্তু টেস্ট করছি। ওষুধগুলো একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটার মতো সেই ওষুধ মারছি। কিন্তু 2টো সমস্যা আছে এখানে যে জায়গাগুলোতে আমরা হ্যান্ডেল করতে পারছি না। একটা হলো আমাদের এলাকার পাশে অন্য অনেক এলাকা আছে, যেমন ধরুন বসুন্ধরার মতো এলাকা, যেমন ধরুন কি বলে আপনার উত্তরার মাঝখানে অনেক বড় এলাকা। সেই জায়গাগুলোতে কিন্তু আমরা মশার ওষুধ দিতে পারি না, কারণ ওগুলো আমাদের মধ্যে না। এখন মশার তো আর পাসপোর্ট ভিসা নেই যে সিল দিয়ে আসবে। আরেকটা ব্যাপার হলো যে আমরা
আমাদের কাছে টাকা থাকার পরেও অনেক নালা, ডোবা, বিল আমরা মশা ঔষধ দিতে পারি না। কেন পারছেন না? পারি না তার কারণ আমরা আইন মতো আপনার জায়গায়, আমাদের এই প্রাইভেট জায়গাতে আমরা কচুরি পানার উপর ইত্যাদি মতো মশার ঔষধ দিতে সেই পারি। প্রাইভেট জায়গার মালিক যারা, তাদেরকে আমরা অন্যভাবে অনেকের থেকে স্পন্সর নিয়ে ইত্যাদি করে কিছু ঔষধ কিনে আমরা মশা মেরেছি, ব্যক্তিগত উদ্যোগের টাকা। কারণ এক পর্যায়ে আজকে সবাই খুশি আছি, কিন্তু একটা সময় অডিট হবে, সেই অডিটে ধরবে। তবু আমরা মনে করি যে আমাদের দুঃখ প্রকাশ করা উচিত যে অনেকে কষ্ট পেয়েছেন, আর আমরা গত 10 দিন থেকে ডাবল ঔষধ দিচ্ছি। আরেকটি প্রশ্ন, এটা আগামী বছর আমাদের এবছর আমাদের জন্য প্রথম ছিল, আগামী বছর আমরা মনে করি আরো অনেক সুসংহত হতে পারবে, মানে মশক আরো নিয়ন্ত্রিত হবে আমার মনে হয়। কারণ আমরা পরিষ্কারের প্ল্যান অনেক, আর এবছর যত আমাদের বর্জ্য যেভাবে দেখা যাচ্ছে, আগামী বছর ইনশাআল্লাহ বর্জ্য ব্যবস্থাপনায় আসবো আমরা। তার আগে ধরুন সোশ্যাল মিডিয়াতে একজন লিখছেন যে মাননীয় মেয়রকে প্রশ্ন করবেন, রোডের দুপাশের ফুটপাত কি জনগণের হাঁটার জন্য রাখা হয়েছে, কিন্তু সেখানে বিভিন্ন বিল্ডিং এর মালিকরা সেই ফুটপাতটিকে তাদের দালানের স্বার্থে ব্যবহার করছেন। একদম সত্যি কথা, সত্যি কথা, একদম সত্যি কথা। তবে সোশ্যাল মিডিয়া একজনের প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি হচ্ছে, ফুটপাত দুভাবে ইউজ হচ্ছে। আচ্ছা, দুভাবে। একটা হলো হকাররা ইউজ করছেন, ঠিক আছে, সারা ঢাকা শহরে দক্ষিণে উত্তরে অনেক হকার তাদের দোকান বানাচ্ছেন। আরেকটা হলো দোকানদাররা, বিশেষ করে মার্কেটগুলোতে যাবেন, তার দোকানের ভেতরে হলো দোকান, রেস্টুরেন্ট, ফুটপাতের উপরে হলো তার চুলো, ভেতরে হলো দোকান, ফুটপাতের উপরে হলো তার ফলমূল বেচার জায়গা, ভেতরে হলো দোকান, বাইরে রাখছে উনি মাল। একভাবে ফুটপাত দখল হয়। আরেকটা হলো হকাররা দখল হয়। আমরা দিন 5 আগে এই যারা দোকান মালিক সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে বসে আমরা একটা ডিসিশন নিয়েছি, সময় দিয়েছি কয়েকদিন, যে কোনো দোকান তার বরাদ্দকৃত এলাকার বাইরে ফুটপাতে অথবা করিডোরে 1 ইঞ্চি, 2 ইঞ্চি অনেক বড়, 1 ইঞ্চি জায়গাও দখল করতে পারবে না। আমি একটা ছবি দেখাই আপনাকে, গুলশান, ক্যামেরা ধরতে পারেন যদি ক্যামেরা থাকেন, গুলশান 1-এর করিডোর। এই করিডোরটি আপনি 7 দিন আগে গেলেও সমস্ত ফার্নিচারে ভর্তি থাকতো, অপরিচিত লাগছে আর কি, অপরিচিত লাগছে। দেখেন আরেকটি করিডোর সমস্ত মালপত্রে ভর্তি থাকতো, আজকে এটা বিশ্বাস হয় যে এটা গুলশান 1 নম্বর মার্কেটের করিডোর। ছবিতে দেখলে দেখেন এটা বিশ্বাস হয় যে এটা বনানী মার্কেটের একটি করিডোর, না গুলশান 2 নম্বর মার্কেটের করিডোর। একদম 1 ইঞ্চি জায়গা না। এবং আমাদের যারা কাউন্সিলর আছেন তারা এখন সবগুলো এলাকায় কাজ করছেন, আমাদের যারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন সব এলাকায় মাইকিং করছেন, নোটিশ দিচ্ছেন। আমরা কয়েকটি দোকানকে তালা নয়, ওয়েল্ডিং করে দিয়েছি। ওয়েল্ডিং? হ্যাঁ, আমরা বলেছি যে আমাদের কথা শোনেন, না হলে দোকান ওয়েল্ডিং করে দেব, কেস করে দেব। কেস করলে 1 বছরের দোকান খুলতে পারবেন না, কারণ কেস যে পর্যন্ত মীমাংসা না হবে সে মধ্যে দোকান খুলতে পারবেন না। আমরা অনেক খুশি যে দোকান মালিক ভাইরা যারা করছেন তারা সহযোগিতা হয়ে আমাদেরকে সাহায্য করছেন। কিন্তু সব মার্কেট আপনি যেটি বলছেন হকাররা দখল করে রাখে, জি, কিন্তু এই যে হকার বা একদমই যারা শেকড়প্রাণ মানুষ ঢাকা শহরে আসছেন, তারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেভাবে হয়তো বুঝছেন না, দোকান করছেন চলছেন, তো এই প্রান্তিক মানুষদের জন্য কোনো চিন্তা কি আপনাদের রয়েছে বা এই প্রান্তিক দোকানীদের জন্য? আমরা যেখানেই যাই আমাদেরকে প্রায় সব সময় বলা হয় যে হকার উচ্ছেদ কখন করছেন, হকার উচ্ছেদ কখন করছেন। এর দুটো দিক আছে, একটা হলো হকার বসায় কিছু প্রভাবশালী লোকেরা, সে কি মাস্তান, না সে পলিটিক্যাল লিডার, না সে এলাকার পয়সাওয়ালা লোক, এর ভিতর আমরা না গেলাম, কিন্তু এক ধরনের প্রভাবশালী লোক যার ক্ষমতা আছে এবং তার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু মানে যোগসাজশ থাকে, সবাই হয়তো নয়। এই জায়গাটিতে যে আমরা এক ধরনের প্রভাবান্বিত হই। আরেকটি হলো মানবিক দৃষ্টিকোণ থেকে, এই যে আজকে যদি 10,000 হকার থাকে, 10,000 পরিবার আছে, ফার্ম গেট আমি তুলে দিয়েছি, আমরা তুলে দিয়ে আমি 7 দিন পরে গেছি, ওনারা মেনেছেন। আজকেও দেখেন ফার্ম গেটে কিন্তু তাদের কোনো বিকল্প স্থান আপনারা চিন্তা করছেন নাই, কোথায় দিবেন? এই মানে 1.5 কোটি লোকের, 1.25 কোটি লোকের উত্তর সিটি কর্পোরেশন, হ্যাঁ, যেখানে 86 স্কোয়ার কিলোমিটার, আর এই 1.25 কোটি লোকের মানে কত 40 লক্ষ লোকের কি বলে
অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে 6,500 স্কোয়ার কিলোমিটার, 86 স্কোয়ার কিলোমিটার। তো এই লোকগুলোর একটা ব্যাপার, আমরা সবাই জায়গা খুঁজছি। যেমন আমি সরকারি কর্মচারী কমিশনের সামনে একটি রাস্তা দেখেছি, সেই রাস্তাতে আমরা চাইলে প্রায় 500 হকারকে আমরা রিহেবিলিটেট করতে পারবো, এটি আমরা স্টাডি করছি। ধন্যবাদ। এবার তেমনি ভাবে কিছু কিছু জায়গা আমরা লোকেট করার চেষ্টা করছি। ধন্যবাদ। আপনি প্রভাবশালীদের কথা বলছিলেন বা ক্ষমতা সম্পন্নদের কথা বলছিলেন, এক ধরনের প্রভাব প্রতিপত্তি, এই শব্দগুলোর সাথে তেজগাঁ ট্রাক স্ট্যান্ড এসে যায়, সফলতা দেখেছি। এবং আপনি আপনার সফলতা সেক্ষেত্রে দেখেছি, এবং এই সফলতার ধারাবাহিকতা এখনো পর্যন্ত আছে। কিন্তু অতীতে একাধিকবার বিভিন্ন সময় আমরা অভিযান দেখেছি, ধারাবাহিকতা থাকেনি। আমি ভাগ্যবান, বাকিটুকু আমি ভাগ্যবান। এর পেছনে কিন্তু আপনি যদি শুধু বলেন যে মেয়র খুব ক্রেডিট নেওয়া উচিত, সেটা কিন্তু না। মেয়র একা এটা তার কাজ সম্ভব না। এর পেছনে অনেক বড় সিন্ডিকেট কাজ করে, অনেক লোক শত শত কোটি টাকার। আপনি এটা বিশ্বাস করতে পারেন যে আজকে দিস ইজ, যারা দেখেনি বাংলাদেশের সব জায়গা থেকে, এটা হলো আজকের ঢাকায় তেজগাঁ ট্রাক টার্মিনাল। আমরা এই জায়গাটিকে সাজাচ্ছি সুন্দর করে। এই দেখুন লাল সবুজ পতাকার একটা মানে আমরা সিম্বল এখানে ব্যবহার করছি। ব্যাপারটা যদি আমি এরকম ভাবে বলি যে আমি যেহেতু দু একটি সংগঠন আরো করে এসেছি, যেহেতু বিজিএমইর মতো একটি প্রতিষ্ঠান আমার দায়িত্বে ছিল কিছুদিন, এবং একটা সময় যখন আমি যখন সামনে আন্দোলনটি চলছিল, লক্ষ লক্ষ শ্রমিক, তখন আমি মিনিমাম ওয়েজ বোর্ডের প্রতিনিধি বিজিএমইর পক্ষ থেকে, ওই সময় একটা প্রচন্ড সময় গেছে, যে সময়টা আমাকে এক ধরনের মানে পরিপক্কতা বলা বোধহয় ঠিক হবে না, এক ধরনের এক্সপিরিয়েন্স দিয়েছে। সুতরাং আমার কাজটা হুট করে কালকে, হয়তো আপনি দেখছেন যে কালকে যে তুলে দিচ্ছি, কিন্তু কাজটা শুরু হয়েছে 6 মাস আগে। সুতরাং আমি এলাকার যিনি সম্মানিত আমাদের হোম মিনিস্টার, তার সাহায্য নিয়েছি, ওই এলাকার সমস্ত কাউন্সিলর, ওই এলাকার যারা ট্রাক মালিক সমিতি, বাস মালিক সমিতি যারা আছেন, তাদের নেতাদের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত মিটিং করেছি। এইখানে 29শে নভেম্বর যাওয়ার আগে অন্তত আমার 40টি মিটিং হয়েছে। এক পর্যায়ে যে আমাকে হার্ড হতে হয়েছে, এবং যখন আমি চ্যালেঞ্জড হয়েছি, তখন ভেবেছি হয় আজকে মেয়র জিতবে, না হয় মেয়র তার গদিতে থাকবে না। সেই চ্যালেঞ্জটি আমি নিয়েছি, এবং তারা আমার সিনসিয়ারিটি দেখেছে। আমার পিছনে সবচেয়ে বড় শক্তি হলো কিন্তু এখানে রাজনৈতিক শক্তি। আমি জানি যে মাননীয় প্রধানমন্ত্রী কি দায়িত্ব আমাকে দিয়েছেন। এই রাজনৈতিক শক্তি যতক্ষণ স্পষ্টভাবে পেছনে আছে, ততক্ষণ কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সুতরাং মাই ডিরেকশন ওয়াজ ক্লিয়ার ফ্রম দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য হিজ পার্টি। সবার সমর্থন পেয়েছি। হ্যাঁ, আমার এক ধরনের কাজের ধারা এক এক রকম। সেই জায়গাটিতে যখন চ্যালেঞ্জড হয়েছি, তখন আমি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেছি, এবং আমি তার পুরস্কারও পেয়েছি। এবং তার প্রেক্ষিতে আজকে একটি জায়গা না, কিন্তু ঢাকা শহরের 10টি জায়গা। কে বলবে যে এটা একটা রিক্সা যেতে পারতো না আজকে থেকে 3 মাস আগেও? এটা হলো গাবতলী, কল্যাণপুর, আমিনবাজার, এই এলাকা। এখানে লোক এখন দেখতে যাচ্ছে। 2 ঘন্টা লাগতো, এখন 5 মিনিট লাগছে। এইখানে এক সময় আমি দেখেছি যে আমার অপরিচিত একটি মেয়ে, তার গর্ভপাত হয়ে গেছিল একদিন সন্ধ্যায়, যে সে যেতে পারেনি, গাড়ি থেকে নেমে রিক্সায়ও যেতে পারেনি। আজকে থেকে 4 বছর আগের কথা বলছি। চিৎকার করছে, আমি তখন ওই এলাকা দিয়ে পিছন দিয়ে যাচ্ছিলাম। ওর মা আমরা কোলে করে নিয়ে রিক্সায় তুলেছি, তারপর সেই সন্তান বাঁচেনি। আজকে ভালো লাগছে যে সবাই মিলে আমরা এই কাজটি করেছি। এটি স্বস্তিকর অবশ্যই, সবাই মিলে। এটা একা মেয়রের টিমওয়ার্ক আমরা বলতে পারি বোধহয়। অ্যাবসলিউটলি। ধন্যবাদ। অ্যাবসলিউটলি। জলজট গত বছর দেখেছি, বর্ষা মৌসুম আসছে। জলজটের ব্যাপারটিকে আমি একমাত্র 2টো জিনিস আমার পক্ষে বলা খুব মুশকিল। তার মধ্যে একটি হলো জলজট। কারণ এর কোনো কিছুই মেয়র কন্ট্রোল করে না। আমরা মাস 2 আগে ওয়াসাকে নিয়ে এবং আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়ের কক্ষে আমরা একটি প্রেজেন্টেশন দিয়েছি যে 21টি খাল কি করে বন্ধ হয়ে গেছে। জলজট কখন হবে? যখন জল যেতে পারে না, তখন জট হয়। জল যেতে হলে কোথায় যাবে? খালে যাবে, বিলে যাবে, নদীতে যাবে। তার প্রত্যেকটি রাস্তা। আমাদের খালগুলো নেই। আমাদের খাল ছিল 2 কিলোমিটার খাল, এখন হয়তো 200 মিটার আছে। তারপরে বাড়িঘর হয়ে গেছে, না হয় কোনো
রিয়েল এস্টেট তার ইয়ে করে ফেলেছেন, মাঠ করে ফেলেছেন, আবার লাস্টে হয়তো 200 মিটার আছে। এতে যদি এই জলজটের সাথে আবার কিন্তু মশার একটি সম্পর্ক রয়েছে। হ্যাঁ, তাও রয়েছে, এবং সেটিও একটি বড় কারণ, এই ময়লা এবং জল। এটি যদি আমরা উদ্ধার করতে না পারি, আগামী 14 তারিখ আবার আমাদের ওয়াসার সঙ্গে বৈঠক আছে, এই জলের যাওয়ার জায়গাগুলো যদি আমরা উদ্ধার করতে না পারি, তাহলে আমার মনে হয় না যে আমরা এই জলজট থেকে বাঁচবো। একটি জিনিস আপনারা দেখবেন, আমরা গুলশান বনানীতে নিজেরা এখন পাইপ বসাচ্ছি, ওয়াসা না। কিন্তু সেক্ষেত্রে একটি প্রশ্ন আসে মেয়র মহোদয় আপনার কাছে, যে ধরুন আমরা যেটুকু জানি যে ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত, সেটি আছে থাকুক এবং চমৎকারভাবেই চলছে উভয় অংশই, কিন্তু এক্ষেত্রে যে আপনাদের নিজস্ব কর্তৃত্বের জায়গা কতটুকু এবং অন্যান্য প্রতিষ্ঠান বোধহয় 52টি কিংবা 57টি প্রতিষ্ঠানের যে সমন্বয়, আমি বলি সেটি যদি একটি ছাতার নিচে না আসে, তাহলে পরে আপনি যে জলজট নিয়ে যেটি বলছিলেন, এমন কিন্তু আরো অনেকগুলো প্রসঙ্গ আছে। একটি প্রতিষ্ঠান রাস্তা বানাচ্ছে, আরেকটি প্রতিষ্ঠান রাস্তা কাটছে, এবং দোষটা কিন্তু জনগণ জানেন না, আলটিমেটলি মেয়রের উপর দিচ্ছে কোন প্রতিষ্ঠানের দায়িত্ব। কিন্তু জনগণ যেহেতু আপনাদেরকে ভোট দিচ্ছেন, আপনাকে বা আমাদের দক্ষিণের মেয়রকে ভোট দিচ্ছেন, জনগণ ভাবছেন যে এটি বোধহয় সিটি কর্পোরেশনের দায়িত্ব। বা সেই ক্ষেত্রে এক আমব্রেলার নিচে এই প্রতিষ্ঠানগুলো আনার ক্ষেত্রে কোনো ভাবনা আছে কি? ক্লিয়ার করে নেই, ওটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ্ন। কেন জলজট হচ্ছে? ওয়াসা সুয়ারেজের মানে বাড়িতে যে পানি দেয় সেটি ওয়াসা করে, এবং যেটি আমাদের বাড়ি থেকে মানে ওয়েস্টেজ যে পানি এবং তার সঙ্গে বর্জ্য, সেটি যে বড় পাইপে যায় সেটা ওয়াসার পাইপ। আর আমাদের যে পাইপ স্টর্ম অ্যান্ড সারফেস ড্রেন যেটাকে বলে, সেটা হলো বৃষ্টির পানি, বেসিক্যালি বর্ষার জল। এই বৃষ্টির পানি যাবে কোথায় আর ওয়াসার পানি যাবে কোথায়? এই বড় যেই মানে ময়লা পানি বা অনেক প্রত্যেক দিনের ময়লা, সেটি যেতে হবে সেই পানি দিয়ে কোথাও না কোথাও। সেই জায়গাগুলো বন্ধ, এবং সেই জায়গার মালিককে, খালের মালিক ডিসি, চ্যালেঞ্জ করতে পারবেন না কেউ। ওটা খোঁড়ার মালিককে ওয়াসা। সুতরাং জলজটের এই জায়গাটি আমার হাতে নেই। তারপরও আসলেই জট পেকে আছে। তারপরেও আমরা এবার গুলশান বনানী বাড়িধারায় গত 1 মাস থেকে আমরা কাজ শুরু করেছি। এই জায়গাটিতে আমরা অনেকের কষ্ট হচ্ছে, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু বৃহত্তর স্বার্থে একজন জানাচ্ছেন যে আমরা বাড়িধারাতে একটু ঝামেলা আছে, মশার কষ্টেও আছি। মশার কষ্ট কিন্তু আমি বলেছি যে সেটি আপনি বলেছেন, মশা বেড়েছে, এবং আমরা অনেক চেষ্টা করেছি, মানে 70% বেশি আমরা ঔষধ কিনে নিয়েছি গতবারের চেয়ে, কিন্তু হচ্ছে না। ময়লা, এইসব ডোবাগুলো, বর্জ্য ব্যবস্থাপনাটিকে তাহলে কিভাবে ভাবছেন? এটা শেষ করি। এই কাজটি আমি ইনফরমেশন দিতে চাই, এটি আগামী 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি। তাহলে এই কষ্টটি কমে যাবে, এবং এই এলাকায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করছি যে আগামীতে জলজট এই জায়গাগুলোতে হবে না, যে জায়গাগুলোতে আমরা কাজ করছি। আপনি কি বলছেন এরপর? বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। বর্জ্য কি হয়েছে দেখেন, বর্জ্য কি করি আমরা। আপনার বাড়ি থেকে বর্জ্য নেই, বর্জ্য নিয়ে আমাকে কোথাও ফেলতে হবে, ঠেলা গাড়িতে করে বর্জ্য নেই। হ্যাঁ, ঠিক আছে, কোথায় ফেলবো? ঠেলা গাড়ি থেকে পড়তে যায় অনেক সময়, পড়তে তো ফেলবো কোথায়? ফেলার জায়গা নেই, কোনো বড় জায়গা করা হয় নাই। ওই ঠেলা গাড়ি আমিন বাজারে নিয়ে যেতে পারবে না। সুতরাং আমি কি করি, ঢাকা শহরে অন্তত 40টি জায়গায় রাস্তার উপরে ফেলি, আমেরিকান এমবেসির সামনে কোণা দিয়ে ফেলি। আজকে 62 নম্বর রোডে এই রাতের বেলা, মানে আমার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার স্ত্রীর, তার যত বন্ধু বান্ধব আছে সবাই তাকে ফোন করছেন যে এই রাস্তায় বর্জ্য কেন, ওই রাস্তা কাটা, আমরাও বুঝে গেলাম। হ্যাঁ, সুতরাং এই বর্জ্যগুলো সরানোর জন্যে আমরা 72টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি করছি। একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, এটা হলো, মনে করেন এরকম একটা বড় ঘর, তার মধ্যে স্প্রে করার ব্যবস্থা, ঘরের ছাদ আছে, সুতরাং বৃষ্টির পানি ঢুকবে না, তার মধ্যে ধোয়ার ব্যবস্থা, ট্রাক ঢোকার ব্যবস্থা। কারণটা হলো রাস্তার উপর যে কন্টেইনার রাখছি আমরা, রাস্তার উপর যে ময়লা রাখছি আমরা, আগামী 2 মাসের মধ্যে আমাদের 60টি ঘর তৈরি হয়ে গেছে, অলমোস্ট 90% তৈরি হয়ে গেছে, 1 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আর না, 60টি না, 55টি, আর 17টি ঘর আমরা এখনো কোনোটা জায়গা পেয়েছি, কোনোটা জায়গা কাজ শুরু করেছি, কারণ এই জায়গাগুলো আমরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিচ্ছি। এগুলো হয়ে গেলে রাস্তার বড় বর্জ্য আমি যে কোনোভাবে বলতে পারি ইনশাল্লাহ 2-3 মাসের মধ্যে আর বর্জ্য থাকবে। ধন্যবাদ। সেক্ষেত্রে আরেকটি বড় প্রবলেম যেটি আমরা দেখতে পাই, যে আমাদের পার্কিং সংক্রান্ত একটি সমস্যা কিন্তু রয়ে গেছে, এবং সেক্ষেত্রে আপনাদের কোনো ভাবনা কি করবেন? ঢাকা শহরে
ঢাকা শহরে 3 লক্ষ গাড়ি চলতে পারে, 10 লক্ষ গাড়ি আছে, প্রতিদিনই বাড়ছে। প্রতিদিনই বাড়ছে। কি করবেন বলেন? ফিজিক্যালি তো গাড়িগুলো চলছে। আমরা অনেক এক্সপেরিমেন্ট করেছি এই 10 মাসের মধ্যেই। আপনি দেখেন, বসুন্ধরা আমরা রাইট টার্ন বন্ধ করে দিয়েছি, ওই রাস্তাটিতে এখন ঘন্টার পর ঘন্টা লাগে না। আমরা কল্যাণপুরে একটি রাস্তার রাইট টার্ন বন্ধ করে দিয়েছি, ওই জায়গাটিতে জ্যাম কমে গেছে। আমরা এই এক্সপেরিয়েন্স থেকে এখন আমরা ইউলুপ তৈরি করছি। ইউলুপ নিয়ে আমরা আসতে চাচ্ছিলাম যে এই ইউলুপ যেটি আপনারা করছেন এবং এটি নিয়ে হয়তো আপনারা ভাবনা চিন্তা করে করছেন, কিন্তু এটি নিয়ে কিন্তু জনগণ একদম সবাই যে সম্পূর্ণ বুঝছেন এমনটি নয়। এটা সবাই সম্পূর্ণ তো বোঝানো সম্ভব না যে পর্যন্ত আপনি তৈরি না করেন। বেসিক্যালি যে কাজটি আমরা করতে চাই সেটি হলো, মনে করেন কাকলির মোড়, কখন জ্যাম লাগে? যখন আপনি রাইট টার্নের আরেকটা দিক থেকে গাড়িগুলো ঢোকে ক্যান্টনমেন্টের দিক থেকে, অথবা ডিওএইচএস দিক থেকে জ্যাম লেগে গেছে। এয়ারপোর্টের মোড়, যদি এয়ারপোর্ট এবং ওই দুই দিকে না থাকতো তাহলে এখানে জ্যাম লাগতো না, সব সোজা যেত। তো আমরা যেটা করছি সহজভাবে, এই যে 69টি ছোট বড় মিলে যে রাইট টার্ন গুলো আছে, এগুলোকে আমরা রাইট টার্ন নিতে দেব না, এগুলো ঘুরে আসবে। এখন আপনি রেডিসন থেকে যদি বের হন, আপনি এয়ারপোর্ট পর্যন্ত 8.9 কিলোমিটার ঘুরে আসেন, আপনি কিন্তু টেরও পান না, কারণ কোনো রাইট টার্ন নেই এবং কোনো ট্রাফিক জ্যাম নেই। থিওরি এটাই। আমাদের যে মোড়গুলো হবে সেগুলো খুব জোর 3.5 কিলোমিটার ম্যাক্সিমাম ডিস্টেন্স। কোথাও আপনি রাইট টার্ন নিতে পারবেন না, এবং যে জায়গায় আপনি ঘুরবেন সেই জায়গাটি এখন থেকে অনেক বড়, আরো 2 লেন বড় হবে। ঢাকা শহরে জ্বালানি যতটুকু খরচ হয় যানজটে পড়ে থেকে, তার থেকে বোধহয় গাড়ি চলায় কম জ্বালানি খরচ হয়। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। সুতরাং আমরা এটুকু বলতে চাই যে বেসিক্যালি আমরা রাস্তা বড় করে দিচ্ছি, ডান দিকে ঘোরাকে বন্ধ করে দিচ্ছি, এবং 34.5 কিলোমিটার ধরে এটা করছি। কিন্তু মেয়র মহোদয়, আমরা যদি হিসাব করি, আমার জানা মতে আপনি প্রচুর ভ্রমণ করতে হয়েছে আপনাকে পেশাদার কারণে, বা ভ্রমণ পছন্দ করেন। পৃথিবীর কোন কোন শহরে ঢাকার মতো হর্নের আওয়াজ শুনি আমরা? অনেক শহরে শুনি না, মানে আমাদের সাউথ ইস্ট এশিয়াতে বা সাউথ এশিয়াতে, আমাদের ইন্ডিয়া পাকিস্তান কিছু শহরে শুনি। এটা নিয়ে যেমন এই শব্দ দূষণ থেকে বাঁচার কি কোনো ভাবনা আছে আপনার? অনেক সময় দরকার। দেখেন, আমরা ময়লা কে ফেলে? আমরা এই যে বলি যে ময়লা ফেলা, মিরপুর মোহাম্মদপুরে গেলে কোনো কোনো ড্রেন আছে সিমেন্টেড হয়ে গেছে। আমরা এসে একটি কালসির কাছে একটি বড় ড্রেনকে খালি করে গেছি, গত সপ্তাহে গেছি, ওটা আবার সিমেন্টেড হয়ে গেছে। কে ময়লা ফেলে? আপনি ফেলেন, আমি ফেলি। অবশ্যই। এই যে মানে কি জমাদার স্পেস না কি বলে, দুটো বাড়ির মাঝখানে একটা স্পেস 6 মাস আগে পরিষ্কার করে দিয়েছেন, এখন আবার ভর্তি করে ফেলেছে, রাস্তার উপরে ফেলছেন। আমরা অনেক ডাস্টবিন দেব আগামী 2-3 মাসের মধ্যে। আমরা প্রত্যেককে, বিশেষ করে দোকানদার ভাইদেরকে আমরা বলেছি, আপনার বর্জ্য আপনি রাস্তায় ফেলবেন না, আপনার বর্জ্য আপনি পরিষ্কার করবেন, এবং রাতের বেলা আমাদের যারা বর্জ্য কালেক্ট করে তাদের, যেটি আমরা হয়তো সিঙ্গাপুর, মালয়েশিয়া বা থাইল্যান্ডে, আমার মনে হয় যে 1-2 মাসের মধ্যে মানুষের এই যে কনসেপশন চেঞ্জ করা, ভাবনা জগতে বদলটা বোধহয় এটা খুব প্রয়োজন, এবং এই জন্য মিডিয়াকে আমাদের সঙ্গে অনেক কাজ করতে হবে। মিডিয়া কিন্তু আপনাদের সাথে কাজ করছে। আমরা একটা নিয়ম মাফিক বিরতি থেকে ঘুরে আসতে চাই, আরো অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে আমাদের হাতে, সময় আছে। সম্মানিত দর্শক, আমাদের সাথে আছেন ঢাকা উত্তরের মেয়র জনাব আনিসুল হক। আমরা আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে তার মুখোমুখি হব, তার আগে নিয়ম মাফিক 4 মিনিটের একটি ছোট্ট বিরতি রয়েছে। সম্মানিত দর্শক, ফিরে এলাম 21 রাতে। আজকে আলোচনায় আমাদের সাথে আছেন জনাব আনিসুল হক, ঢাকা উত্তরের মেয়র। আমরা যখন বিরতিতে তখন দেখছিলাম একজন সোশ্যাল মিডিয়া একটি প্রশ্ন, মহাখালী টু এয়ারপোর্ট চৌরাস্তা যেতে কয় ঘন্টা লাগে এবং সমাধান কি মাননীয় মেয়রের কাছে জানতে চাই। আপনি কিছুটা বলেছেন। আমি কিছুটা বলেছি যে প্রথমত হলো যে এত বেশি গাড়ি, যে এটা তো মেয়র চাইলেই তুলে দিতে পারবে না। এই ঘরে যদি আপনি 2000 লোক ঢুকিয়ে দেন, আপনি ঢুকাতে পারবেন না। যেখানে মাত্র 7% রোড আমরা ইউজ করছি, অর্থাৎ যেখানে 25% রোড থাকার কথা 7% ইউজ করছি, সেটা আবার এই যে সাইডের ট্রাফিক নিয়ে যাচ্ছে, হকার্স নিয়ে যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে থাকছে পার্কিং এ, আলটিমেটলি 5% রোড ইউজ করছে না। টাওয়ার পার্কিং এর যে বিষয়টা একসময় ছিল বা অনেক দেশে, এগুলো সবগুলো একটু টাইম কনজিউমিং। আমি চাইলেই কালকে সকালে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 2000 কোটি টাকা দিলেও কালকে সকালে বানাতে পারবো না। আমার 6 মাস চলে গেছে শহরটাকে বুঝতে, বা 8 মাস চলে গেছে এক ধরনের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কি বুঝার তো একটা সময় আছে। আমি এখন একটু বুঝি যে কি করা উচিত। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকেন, মেয়রকে আপনারা দায়িত্ব দিয়েছেন,
পার্কিং থেকে শুরু করে জলজট থেকে শুরু করে যেগুলো হয়তো আমার এলাকা না অফিসিয়ালি, কিন্তু আপনাদের নির্বাচিত মেয়র এর প্রত্যেকটি এলাকা টাচ করবে। 1 বছর 1.5 বছর থাকেন, আর একটু 10 মাসের মতো যাচ্ছে, হয়ে এসছে, 10 মাস হবে এখন, আর 1 বছর 1.5 বছরের মধ্যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। না, বিলবোর্ড তো চলে গেছে। একটা সময় ছিল, শুনেছি এক সময় যে এত বিলবোর্ড, বলে না বিলবোর্ডে হাত দেওয়া যাবে না, কারণ খুবই ইনফ্লুয়েন্সিয়াল লোকের পেছনে হাত দিলে জীবন নষ্ট হয়ে যাবে, সব 1000 কোটি টাকার সিন্ডিকেট, হয়তো বা সত্যি ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক আমরা হয়তো ভাগ্যবান। আগেইন বলি যে কমেছে অনেক, সবাই একটাও নেই। মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 20,000 বিলবোর্ডের মধ্যে আপনি আজকে 20টি বিলবোর্ড খুঁজে পাবেন না। 20,000 বিলবোর্ড, ছোট বড় মাঝারি কাচ্চা বাচ্চা সব তুলে ফেলে দিয়েছি। 5টি বিলবোর্ড ঠিক মতো খুঁজে পাবেন না। আমি গত 2 দিন থেকে দেখছি, এয়ারপোর্ট থেকে আসার সময় কিছু নিয়ন সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। যে কয়টি বিলবোর্ড দেখতে পাবেন সেগুলো খোলা সম্ভব হচ্ছে না, দেওয়ালের জন্য দেওয়াল ভেঙে যাবে। সেগুলো আমরা তুলে ফেলেছি উপরের প্যানাফ্লেক্স, এবং প্রত্যেকটা এই পর্যন্ত 800 বিল্ডিং এর নামে কেস করা হয়েছে। সুতরাং বিলবোর্ডের অধ্যায় খতম। তবে এটি একটি ইন্ডাস্ট্রি, এর পেছনে অনেক লোক কাজ করেন, তারা ইনিশিয়ালি আমাদের সঙ্গে সহযোগিতা করেননি, পরে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আমরা একটি বিলবোর্ডের নীতিমালা তৈরির পর্যায়ে আছি। ধন্যবাদ। 1-2 মাস সময় লাগতে পারবে, সীমিত পর্যায়ে আমরা আবার বিলবোর্ডকে ফিরিয়ে নিয়ে আসবো। ধন্যবাদ। এবং ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন বলে আমি আশা করি। জেব্রা ক্রসিং, সেই যেভাবে আমরা হয়তো দেখেছি আগে, বা সেই ব্যবহারের জায়গাটি বোধহয় কিছুটা কমেছে, বা সেক্ষেত্রে হয়তো ফুট ওভার ব্রিজ গুলো হচ্ছে, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ এলাকা আছে যেসব জায়গায় বোধহয় ফুট ওভার ব্রিজ দরকার, এবং সেগুলো নিশ্চয়ই সেই আপনার মতোই উত্তরটি দিয়ে নেই যে একদিনে 2000 কোটি টাকা দিলে হবে না, কিন্তু সেগুলো কি পরিকল্পনায় রয়েছে? আমি যদি পার্সেন্টেজ বলি, যে মনে করেন কি বলে কাকুলির কাছে একটি ফুট ওভার ব্রিজ আছে, বানানোর পরে দেখা গেল যে 5% লোক ওর উপর দিয়ে যায় না। ওঠাতে হবে। কেমনি উঠাবেন? ওকে বেঁধে উঠাবেন আপনি? তারপরে এসকেলেটর দিয়ে দেওয়া হলো, এখনো লোক ওঠে না। ফুট ওভার ব্রিজ দিয়ে যদি বাধ্য না হয় একজন পথচারী, যদি রাস্তার মাঝখানে কোনোভাবে বের হতে না পারে, রেলিংটি থাকে, তাহলে বোধহয় পথচারী বাধ্য হবেন উঠতে। এখন এটা করে কি হয়? তারপরেও হয় না, তারপরে রাস্তা দৌড়ে পালাচ্ছেন আপনি, ট্রাফিকের সামনে তো তাকে আটকাতে পারবেন না। আমরা দেখেছি, ছবিও দেখেছি কিছু এর আগে যে আমরা এক্ষুনি আরো 2-3টি জায়গায় ফুট ওভার ব্রিজ লাগাচ্ছি, এবং আরো কয়েকটি জায়গায় লাগাবো। হয় কি, যেদিন আজকে যদি ডিসিশন নেই, একটি ফুট ওভার ব্রিজকে টাকা পয়সা জোগাড় করে সেটিকে টেকনিক্যালি তৈরি করে লাগাতে 7-8 মাস লেগে যায়। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আছে যেখানে আমরা আসি, যদিও এটি আমি জানি না ঠিক। আপনি জেব্রা ক্রসিং এর কথা বলছিলেন, জেব্রা ক্রসিং এর কিছু কিছু জায়গায় কাজ আমরা শুরু করছি, কিন্তু ইউলুপ করব বলে, যেটি আগামী 2 মাসের মধ্যে কাজ শুরু হবে, আমরা অনেক জায়গাতেই এখনো। তবে ইউলুপ হয়ে গেলে বোধ করি তখন এই পথচারীদের এই রাস্তায় নামাটি কমবে, বাধ্য হতেই নামবে, কারণ গাড়িগুলো বন্ধ হবে না। গাড়ি বন্ধ হবে না, রাস্তা একটু বড় হয়ে যাবে অনেক জায়গায়, এবং আমার মনে হয় যে একটু সহজ হবে। আমরা তো আশাবাদী। মেয়র মহোদয়, আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে ধরুন লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, আমাদের সহনাগরিক ট্রাফিক পুলিশের হাতের লাঠি, তার হাতের সিগন্যাল, কোনটিকে মান্যতায় নেবে নাগরিক? লাল বাতি হলুদ বাতি নিতে ভালো হয়। আর আবার সেই একই কথা যে আমরা সিনক্রোনাইজড না এখনো। মনে করেন সবচাইতে বেশি রাস্তা এবং পৃথিবীতে সবচাইতে বেশি লাল বাতি নীল বাতি হলো ম্যানহাটনে। হ্যাঁ, প্রত্যেকটি এভিনিউর উপর দিয়ে, প্রত্যেকটি লেনের উপর দিয়ে, এর চেয়ে বেশি কোথাও পৃথিবীর কোনো জায়গায় আছে বলে মনে হয় না। সেখানে কিন্তু গাড়ি আটকায় না, সেখানে কিন্তু এরকম ট্রাফিক জ্যাম হয় না। সারা শহরের মধ্যে একটা সিনক্রোনাইজেশন আছে। আমাদের এটা এখনো সে পর্যায়ে যায়নি। আর আমরা তো আসলে একটু তো অনেকেই ট্রাফিক আইন মাঝে মধ্যেই মানি না, সে কারণে এটা হচ্ছে। তবে যেভাবে বিআরটি হচ্ছে, আমরা ইউলুপ করার চেষ্টা করছি। যেটুকু আপনারা বোধহয় 3000 বাস আনার একটি পরিকল্পনা, সেটা আমরা অন্যভাবে, এটাও একটা বড় কারণ যানজটের। এটিও একটি বড় সিন্ডিকেট, কিন্তু সেই প্রশ্নটিতে যাচ্ছিলাম। এই 3000 বাস আপনারা কি কোন প্রক্রিয়ায় জিনিসটি? প্রথমত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে এটা নতুন কোনো আইডিয়া নয় ফ্র্যাঞ্চাইজের, কিন্তু বাংলাদেশের জন্য নতুন আইডিয়া, এবং এটিকে বাস মালিকদেরকে বোঝানো একটু শক্ত ব্যাপার। আমি খুশি যে আমাদের নেগোসিয়েশনের পর
বাস মালিকরা রাজি হয়েছেন যে ওনারা এক ধরনের মানে আরো মানে স্ট্রাকচার্ড করতে চান। ওনারাও বোঝেন যে প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। আপনি দেখেন আজকে এই 10টি জায়গা আমরা খালি করেছি। এই 10টি জায়গার কারণে, বিশেষ করে গাবতলী আমিনবাজারে, এই কারণে এখন মালিকরাও খুশি যে গাড়ি দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, গাড়ি কুইকলি পাস করছে। যেটা 2 ঘন্টা লাগতো এখন 5 মিনিটে চলে যাচ্ছে। লোক আজকাল গাবতলী দেখতে আসছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি একটা স্ট্রাকচারে আসেন তাহলে আপনাদের বিজনেস ফল করবে না। ব্যাপারটা এরকম, এখন 190টা কোম্পানি আছে, তার আন্ডারে প্রায় 4000 বাস আছে। আপনি একটা বাস দিয়েছেন, আমি একটা বাস দিয়েছি, ও 4টা বাস দিয়েছে, ঠিক আছে। এই কোম্পানিগুলোকে আমরা ছোট করে 5টি বা 6টি রুটে চালানোর জন্য 5-6টি কোম্পানিতে নিয়ে আসার প্রপোজাল দিয়েছে ওনাদের সঙ্গে, নেগোশিয়েট করে। তখন প্রতিযোগিতার কারণে গাড়ি বাঁকা করে রেখেও রাস্তা বন্ধ হচ্ছে। তখন এটা হবে না। থিওরিটা হলো এই রুটে আমার গাড়ি মানে প্যাসেঞ্জার পাক বা না পাক, সারাদিনের পরে যে টাকাটি আর্ন হবে তার আমার ইনভেস্টমেন্ট মতো আমি টাকা পাবো। তাহলে কি দাঁড়ালো, সামনের বাসকে আমাকে হিট করতে হয় না, সামনের বাসের পাশে যেতে হয় না, এক লেনে আমি চলতে পারি। এবং আমরা ওনাদেরকে রাজি করিয়েছি। ওনারা আমাদের সঙ্গে এই পর্যন্ত প্রায় 12টি মিটিং করেছেন। আমরা কনসালটেন্ট নিয়োগ করেছি। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা বোধহয় 6 মাসের কাজ, কিন্তু এটা এত এক্সটেন্সিভ কাজ, এত ভেতরে এত কাজ। আপনাকে বাস আনতে হবে, বাসের রুট ঠিক করতে হবে, কোন রুটে কত বাস চলবে তার জন্য একটা স্টাডি করতে হবে, আমরা এখন স্টাডি করছি যে কোন রুটে কত লোক চলাচল করে, তারপর আপনার টার্মিনাল লাগবে, আপনার ওয়ার্কশপ লাগবে, ঠিক আছে, আপনার টিকেটিং সিস্টেম করতে হবে মডার্ন। সুতরাং একটু সময় লাগবে। আমরা প্ল্যান করেছি, ওনারা রাজি হয়েছেন 3000 বাস আনবেন, তার মধ্যে 1000 এয়ার কন্ডিশন। এখন যদি 42টি বা 48টি সিট থাকে, সেটাকে সিট নামিয়ে নিয়ে আসবেন 35 থেকে 38-এর ঘরে, সো দ্যাট জ্যাম না পড়ে, এবং রাস্তার এক লাইনে চলবেন। আমরা বাস বে করে দেব, আমরা টিকেটিং সিস্টেম মডার্ন করে দেব, এবং আমাদের উপর দায়িত্ব পড়েছে যে একটু স্বল্প সুদে কাগজের টিকিট থাকবে না কোনো। আমরা মনে হয় যে আমরা কাগজের টিকিট অ্যাভয়েড করব, কার্ডের টিকিট এই ধরনের একটা কিছু করব, অনলাইন টিকিট। এবং আমরা মনে করি যে ওনারা চাচ্ছেন যে 1500 কোটি টাকার মতো লাগবে, এটিকে যেন আমরা স্বল্প সুদে আনতে পারি। আমি সম্মানিত প্রাইম মিনিস্টারকেও এক ধরনের একটা ডিসকাশনের প্রয়োজন হয় প্রথমত, সেটি ওনার সঙ্গে করেছি। মাননীয় ফাইন্যান্স মিনিস্টারের কাছে আমরা বাস মালিকদের নিয়ে গেছি, এবং আমরা ফাইন্যান্স সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, কিন্তু এটা একটু সময়ের ব্যাপার। তবে আমরা আশা করি বাস মালিকদের, আমরা যাদের বলি যে অনেক বড় সিন্ডিকেটের অংশ হয়ে ওনাদেরকে এক ধরনের এক্সপ্লয়েট হতে হয়, বা ওনারাও কেউ কেউ জড়িত, তারা রাজি হয়েছেন যে একটি এটি ভালো খবর যে তারা রাজি হয়েছেন। এটা খুবই ভালো খবর। এবং এখানে বাস মালিক সমিতির যারা কর্ণধার আছেন, এনায়েত সাহেব এবং তার পরিষদ আমাদেরকে অনেক সাহায্য করছে। ধন্যবাদ। একই সাথে আরেকটি প্রশ্ন, আমরা জানি যে আমাদের এই শহরটিতে আমাদের যারা নারী সহকর্মী বা নারী যারা সহনাগরিকেরা আছেন, তাদের কিন্তু চলাচলের ক্ষেত্রে এই বাসগুলো কি কোনো ভূমিকা রাখবে, বা নারীর বান্ধব কোনো ভাবনা কি আপনারা ভাবছেন? এখানে আমরা আলোচনা করেছি যে নারীদের জন্য মানে ভালো করে সিট মানে রিজার্ভ সিট রাখার ব্যবস্থা কি হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আমরা আলোচনা করেছি যে শুধু মহিলাদের জন্য বাস দেয়া যায় কিনা। তবে সেটি মানে ব্যবসাগত দিক দিয়ে এর আগেও কিন্তু এটি খুব মানে যে লাভজনক হবে এটি বোধহয় হবে না। তবে একজন যদি ব্যবসা করেন ব্যক্তিগত টাকা দিয়ে, সেখানে এটা কতটুকু এনফোর্স করা যাবে আমরা জানি না। সেখানে প্রাধান্য পাবে। তবে আমরা আরেকটু ভেতরে যে চিন্তা করছি যে জায়গাগুলোতে আমাদের মহিলারা বেশি চলাফেরা করেন, মার্কেটে, গুলশান 1, গুলশান 2, বনানী, মোহাম্মদপুর, মিরপুরের মেইন রাস্তাগুলো, এখানে স্পেশাল বাস মহিলাদের জন্য দেয়া যায় কিনা, এটা নিয়ে চিন্তা শুরু করেছি আমরা। আগেরগুলো কিন্তু আমরা কাজ করেছি, নেগোসিয়েশন করেছি, এক পর্যায়ে প্রচারণার কোনো, হ্যাঁ, এটা নিয়ে আমরা চিন্তা করছি যে কিছু করা যায় কিনা। আরেকটি নারী বান্ধব বা নারীর সিকিউরিটির জন্য বা আমাদের সবার সিকিউরিটির জন্য আমরা যেটি অলমোস্ট করে ফেলেছি, সেখানে আমাদের প্রাইভেট সেক্টর খুব এগিয়ে এসছেন, সেটি হলো খুব স্ট্রং ক্যামেরা দেয়া। সারা পৃথিবীর সিকিউরিটি কিন্তু এখন ক্যামেরা মেইনটেইন করে। ক্যামেরাটি আপনারা প্রচুর ক্যামেরা এর ভিতরে স্থাপন করা শুরু করে দিয়েছি, কাজ শুরু হয়ে গেছে আমাদের। আমরা বাই
15th মার্চ আমাদের ওই এলাকায় ইনক্লুডিং হাফ অফ দ্য সিটি 500 ক্যামেরা আমরা বসিয়ে ফেলবো, এবং এটা 5-7 হাজার টাকার 10 হাজার টাকার সিসি ক্যামেরা নয়, ভেরি স্ট্রং ক্যামেরা। অন্ধকারে আপনার চেহারা বার্ন নিতে পারবে, আপনার গাড়ি যত দূরে জোরে ছুটে যাক আপনাকে গাড়ির নাম্বার ধরতে পারবে। আপনি যদি একজন সন্ত্রাসী হন, আপনার চেহারা দিয়ে আমরা লক করে দিতে পারবো সারাদিনে আপনি কোনো কিছু করেছেন কিনা, একটি দিনে একটি ঘটনা ঘটলে আপনি কোথায় ছিলেন, কোনো ক্যামেরার মধ্যে দিয়ে আপনাকে এবছরের মধ্যে আমি মনে করি সারা ডিএনসিসি আমরা ক্যামেরায় অন্তত 3000 ক্যামেরার আন্ডারে নিয়ে আসবো, এবং প্রাইভেট সেক্টর আমাদেরকে সাহায্য করছে, এখানে আমরা গভর্নমেন্টের টাকা নিচ্ছি না। আমরা আশা করি এটি যদি হয় আমাদের মেয়েদের উপরে, আমাদের ভাই বোন মা বোনের উপরে এই যে ইভটিজিং হয়, এই যে ছিনতাই হয় ছোটখাটো, এগুলো অনেক কমে যাবে, অনেক অনেক কমে যাবে। পরিচ্ছন্ন সবুজ আলোকিত মানবিক স্লোগান তো খুব সহজ, আমরা তো স্লোগানের দেশ, স্লোগান দিয়েই তো আমরা মজা পাই। তো ইলেকশনের আগে একটা স্লোগান তো দিয়েই ফেলেছিলাম এরকম, এখন নেমে দেখি করতে হবে। পরিচ্ছন্ন সবুজের কাজ অনেক শুরু করেছি আমরা। আগামী এই বছরটা আমরা বর্ষা পাইনি, আগামী বর্ষা পেলে ইনশাল্লাহ আপনারা দেখবেন সবুজ কিছু চোখে পড়বে। কিছু এক্সপেরিমেন্ট আমরা করেছি, ফুটপাথ ব্রিজকে কি করে সবুজ করা যায়, দক্ষিণও করেছে, আমরাও করেছি, একটু এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ, উভয় অংশেই চলছে। আমরা অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে সবুজ নিয়ে কাজ করছি, কাজটা সেরে নেই, আগামী বছর ইনশাল্লাহ এর প্রতিচ্ছবি কিছু আপনারা দেখতে পাবেন। তবে আমি বলি, আমরা একটি আগামী 15 দিনের মধ্যে একটা সেমিনার করব যে সবুজ কিভাবে আমাদের রক্ষা করবে, আমাদের পরিবেশ কি করে, আমাদের 25% অফ আওয়ার চিলড্রেন কি করে তাদের লাংস নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অনেক বড় গবেষণা করছি, কিন্তু গবেষণার কাজ প্রায় শেষ। একটি ইউনিভার্সিটি আমাদের জন্য এটি করছে, আমাদের ডাক্তাররা আছেন আমাদের সঙ্গে। এটি যখন আমরা আপনাদের দেব আগামী 2 সপ্তাহের মধ্যে, দেখবেন আমাদের মানে পরিবেশ, মানে পশ্চিমাদের জন্য আমাদের পরিবেশ খারাপ হতে হতে কোন জায়গায় গেছে, এবং আমরা কিভাবে আমি অসুস্থ হচ্ছি, সেটি থেকে বাঁচতে হলে। ইউনিভার্সিটি শুনতে প্রশ্নটি মাথায় এলো এবং নোটও করা ছিল যে আমাদের এখন কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়ে গেছে এমন এমন আবাসিক এলাকায়, যেটিও বোধহয় এক ধরনের যানজটের কারণ, বা আমাদের সন্তানেরা ঠিক আমরা যেরকম বিশ্ববিদ্যালয়ে দেখেছি পড়েছি তার সাথে এগুলোর মিল পাচ্ছে। এটা আপনি ভালো বলেছেন, এই জায়গাটিতে আসছি। আমি আগেরটা শেষ করি, সেটা হলো যে সবুজ করাই একমাত্র উপায় যে আমরা আমাদের ফিউচার জেনারেশনকে রক্ষা করতে পারবো। আমরা যখন সেমিনারটি করব, তারপরে হয়তো আরেকদিন ডাকলে সেই সেমিনারের আপনাদেরকে ডেকেই আমরা সেই সেমিনার করব। একমাত্র উপায় এই মুহূর্তে ঢাকা শহরকে সবুজ বানানো। আপনার আমার বয়স হয়ে গেছে, কদিন পরে মরলে আফসোস নেই, কিন্তু আমাদের সন্তানদের, বিশেষ করে ছোট বাচ্চাদের লাংস নষ্ট হয়ে যাচ্ছে, হার্টের উপর প্রেশার পড়ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই রিসার্চটা আমরা আপনাদের দেব। আর যেটি বললেন যে এই যে পার্কিং, আমি জানি না ইউনিভার্সিটির কোনো নেতৃবৃন্দ আমাদের দেখছেন কিনা, আমি বনানীতে দেখছি অনেকগুলো ইউনিভার্সিটি হয়েছে। পরশুদিন একটি ইউনিভার্সিটির ভিসিকে আমি সম্মানিত ভিসিকে আমি ফোন করে বলেছি আপনার এলাকার ইউনিভার্সিটি কবে সরাবেন। উনি বলছেন আমার দেরি হবে। আমি বলি আপনি যদি রাখতে চান, একটি জিনিস আপনারা আজকে আমাকে যারা শুনছেন, ইউনিভার্সিটির বিশেষ করে আপনার এলাকায় প্রচন্ড গাড়ি পার্কিং করে রাখে রাস্তার উপরে, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের গাড়ি। ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করব যে তারা যেন 1 মিনিটের বেশি গাড়ি না রাখেন। আর আমি যারা ইউনিভার্সিটি চালান আমাদের বিভিন্ন আবাসিক এলাকায়, আপনাদের খুব বিনীতভাবে আমরা রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে এখানে অ্যাটেনশন দিন। আপনাদের ইউনিভার্সিটির আশেপাশে রাস্তার উপর যেন পার্কিং না হয়। আমি আজকে সকালে 16টি গাড়ি গণেছি, এর মধ্যে আমাদের বনানীতে, কারণ আমি পরশুদিন একজনের সঙ্গে কথা বলেছি, ওনাকে ফোন করার পর উনি বলেছেন এগুলো বাইরের গাড়ি। আমি আজকে সকালে 16টি গাড়ি গণেছি, এর মধ্যে 13টি গাড়ি স্টুডেন্টদের গাড়ি। স্বাভাবিকভাবে স্টুডেন্টরা আসছে, এসে কি করছে, গাড়ি দাঁড়িয়ে আছে, আর রাস্তার মাঝখান দিয়ে যাওয়া যাচ্ছে না। এটিকে যদি বন্ধ না করা যায়, তাহলে হয়তো আমরা সরকারের কাছে খুব স্ট্রংলি অ্যাপিল করতে হবে যে কুইকলি এই ইউনিভার্সিটিগুলো, এই স্কুলগুলো যেন শহরের বাইরে সরিয়ে দেওয়া হয়। শেষের দিকে বলেন, যদি 9 মাসের আপনার যে কর্মতৎপরতা ছিল এবং মেয়র হিসাবে, এখানে যদি আপনাকে টিক চিহ্ন, সবচেয়ে বড় টিকটি কোন কর্মকাণ্ডের জন্য দেবেন আপনি? সফলতার সবচেয়ে বড় জায়গা কোনটি? টিক দিয়ে শুরু। বড় জায়গা না বলি, ছোটখাটো কয়েকটি কাজ তো হয়েইছে। যেমন আমরা সমস্ত বিলবোর্ডকে এক ধরনের শৃঙ্খলা আনতে পেরেছি। আমরা ঢাকা শহরের 10টি রাস্তাকে আপনি বলেছেন যে বহু বছরের যে সমস্যার সমাধান করা যায়নি, আমাদের নিজেদের নেতৃবৃন্দের সহায়তায়, প্রধানমন্ত্রীর ডিরেকশনে আমাদের
কাউন্সিলরদের সহায়তায় সবাই কাউন্সিলররা প্রচন্ড কাজ করছেন। আপনি কালকে বনানী মিরপুরে যান, রাস্তার পর রাস্তার দুদিকের সমস্ত স্থাপনা ভেঙে চোখে পড়ছে, এটি সব ভেঙে ফেলছে কিন্তু। এবং আমি ওনাদের এই সমর্থন না থাকলে কিন্তু একটা মেয়র কাজ করতে পারে না। সেদিক থেকে আমি মনে করি যে এরকম 10টি জায়গা আমরা খালি করেছি। হ্যাঁ, ই টেন্ডারিং তো হ্যাঁ, এটি একটু একটু আমাদের সুনাম হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে এক ধরনের স্বচ্ছতা আনতে প্রতিষ্ঠানে। আমরা প্রথম দিন থেকেই ই টেন্ডারিং শুরু করেছি। অনেকে কিছু কিছু তো মহল থাকেই যারা এটাই মেনে নিতে চান না, তবে আমি এখন মনে করছি যে সবাই মোটামুটি সহনীয় এসছে যে মানে এই ট্রান্সপারেন্সিটা দরকার। সবচেয়ে কম পয়েন্ট কোনখানটা দেবেন? সবচেয়ে কম পয়েন্ট নিজের কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি একজন ব্যবসায়ী, ব্যবসায় আমার ব্যবসা করতে মানা নেই, কারণ এমপি টেমপি এনাদেরকে রিজাইন করতে হয়, কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের কনস্টিটিউশনে আমি ব্যবসা করতে পারি এবং আমার ব্যবসা করা প্রয়োজন, কিন্তু জেনে শুনে বিষ করেছি পান। সুতরাং আমি ওখানে সময় দিতে পারছি না, সুতরাং ওই জায়গাটিতে আমার পয়েন্ট খুব কম। আর বাকিটা আমি এটুকু বলতে চাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমি বলতে চাই আমাকে যারা ভোট দিয়েছেন এবং আমাদেরকে যারা ভোট দিয়েছেন, আমরা এবং আমাদের কাউন্সিলররা সরকারের সমস্ত মেশিনারির সক্রিয় সমর্থনে এবং সক্রিয় সাহায্যে আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আর 1-1.5 বছর একটু আমাদের সঙ্গে থাকুন, দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু আপনাদের চোখে পড়বে। ধন্যবাদ। সময়ত দর্শক, আজকে আলোচনা এ পর্যন্তই। প্রতিদিন রাজনীতি নিয়ে কথা হয়, আজকে কথা হচ্ছিল আমাদের নাগরিক, ঢাকার একাংশের নাগরিকদের যিনি অভিভাবক, নগর পিতা বলি আমরা আমাদের মেয়র জনাব আনিসুল হকের সাথে। তিনি ব্যাখ্যা করছিলেন সেখানে গাছ কাটা থেকে মশা বা 3000 নতুন গাড়ি থেকে ইউলুপ, অনেকগুলো বিষয় এসেছে এবং আমরা কথা বলেছি। আমরা চেষ্টা করব আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে আমাদের সাথে পাবার, এবং আমরা অনেক বিষয়গুলোই রয়ে গেছে, আজও হয়তো আলোচনা হয়নি, এবং নিশ্চয়ই আগামী দিনে আরও একদিন আলোচনা হবে, কারণ আমরা সবার জন্য বাসযোগ্য একটি ঢাকা দেখতে চাই, এবং যে ঢাকাটি হবে সব নাগরিকের এক ধরনের সমতার ভিত্তিতেই, এবং সেই স্বপ্নের পথে আমরা এগিয়ে যাবই। শুভরাত্রি। না করেন বেসিক্যালি যে কাজটি আমরা করতে চাই সেটি হলো, মনে করেন কাকলির মোড়, কখন জ্যাম লাগে? যখন আপনি রাইট টার্নের আরেকটা দিক থেকে গাড়িগুলো ঢোকে ক্যান্টনমেন্টের দিক থেকে, অথবা ডিওএইচএস দিক থেকে জ্যাম লেগে গেছে। এয়ারপোর্টের মোড়, যদি এয়ারপোর্ট এবং ওই দুই দিকে না থাকতো তাহলে এখানে জ্যাম লাগতো না, সব সোজা যেত। তো আমরা যেটা করছি সহজভাবে, এই যে 69টি ছোট বড় মিলে যে রাইট টার্নগুলো আছে, এগুলোকে আমরা রাইট টার্ন নিতে দেব না, এগুলো ঘুরে আসবে। এখন আপনি রেডিসন থেকে যদি বের হন, আপনি এয়ারপোর্ট পর্যন্ত 8.9 কিলোমিটার ঘুরে আসেন, আপনি কিন্তু টেরও পান না, কারণ কোনো রাইট টার্ন নেই এবং কোনো ট্রাফিক জ্যাম নেই। থিওরি এটাই। আমাদের যে মোড়গুলো হবে সেগুলো খুব জোর 3.5 কিলোমিটার ম্যাক্সিমাম ডিস্টেন্স, কোথাও আপনি রাইট টার্ন নিতে পারবেন না, এবং যে জায়গায় আপনি ঘুরবেন সেই জায়গাটি এখন থেকে অনেক বড়, আরো 2 লেন বড় হবে। ঢাকা শহরে জ্বালানি যতটুকু খরচ হয় যানজটে পড়ে থেকে, তার থেকে বোধহয় গাড়ি চলায় কম জ্বালানি খরচ হয়। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। সুতরাং আমরা এটুকু বলতে চাই যে বেসিক্যালি আমরা রাস্তা বড় করে দিচ্ছি, ডান দিকে ঘোরাকে বন্ধ করে দিচ্ছি, এবং 34.5 কিলোমিটার ধরে এটা করছি। কিন্তু মেয়র মহোদয়, আমরা যদি হিসাব করি, আমার জানা মতে আপনি প্রচুর ভ্রমণ করতে হয়েছে আপনাকে পেশাদার কারণে, বা ভ্রমণ পছন্দ করেন। পৃথিবীর কোন কোন শহরে ঢাকার মতো হর্নের আওয়াজ শুনি আমরা? অনেক শহরে শুনি না, মানে আমাদের সাউথ ইস্ট এশিয়াতে বা সাউথ এশিয়াতে, আমাদের ইন্ডিয়া পাকিস্তান কিছু শহরে শুনি। এটা নিয়ে যেমন এই শব্দ দূষণ থেকে বাঁচার কি কোনো ভাবনা আছে আপনার? অনেক সময় দরকার। দেখেন, আমরা ময়লা কে ফেলে? আমরা এই যে বলি যে ময়লা ফেলা, মিরপুর মোহাম্মদপুরে গেলে কোনো কোনো ড্রেন আছে সিমেন্টেড হয়ে গেছে। আমরা এসে একটি কালসির কাছে একটি বড় ড্রেনকে খালি করে গেছি, গত সপ্তাহে গেছি, ওটা আবার সিমেন্টেড হয়ে গেছে। কে ময়লা ফেলে? আপনি ফেলেন, আমি ফেলি। অবশ্যই। এই যে মানে কি জমাদার স্পেস না কি বলে, দুটো বাড়ির মাঝখানে একটা স্পেস,
6 মাস আগে পরিষ্কার করে দিয়েছেন, এখন আবার ভর্তি করে ফেলেছে, রাস্তার উপরে ফেলছেন। আমরা অনেক ডাস্টবিন দেব আগামী 2-3 মাসের মধ্যে। আমরা প্রত্যেককে, বিশেষ করে দোকানদার ভাইদেরকে আমরা বলেছি, আপনার বর্জ্য আপনি রাস্তায় ফেলবেন না, আপনার বর্জ্য আপনি পরিষ্কার করবেন, এবং রাতের বেলা আমাদের যারা বর্জ্য কালেক্ট করে তাদের হাতে, যেটি আমরা হয়তো সিঙ্গাপুর, মালয়েশিয়া বা থাইল্যান্ডে আমার মনে হয় যে 1-2 মাসের মধ্যে মানুষের এই যে কনসেপশন চেঞ্জ করা, ভাবনা জগতে বদলটা বোধহয় এটা খুব প্রয়োজন, এবং এই জন্য মিডিয়াকে আমাদের সঙ্গে অনেক কাজ করতে হবে। মিডিয়া কিন্তু আপনাদের সাথে কাজ করছে। আমরা একটা নিয়ম মাফিক বিরতি থেকে ঘুরে আসতে চাই, আরো অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে আমাদের হাতে, সময় আছে। সম্মানিত দর্শক, আমাদের সাথে আছেন ঢাকা উত্তরের মেয়র জনাব আনিসুল হক। আমরা আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে তার মুখোমুখি হব, তার আগে নিয়ম মাফিক 4 মিনিটের একটি ছোট্ট বিরতি রয়েছে। সম্মানিত দর্শক, ফিরে এলাম 21 রাতে। আজকে আলোচনায় আমাদের সাথে আছেন জনাব আনিসুল হক, ঢাকা উত্তরের মেয়র। আমরা যখন বিরতিতে তখন দেখছিলাম একজন সোশ্যাল মিডিয়া একটি প্রশ্ন, মহাখালী টু এয়ারপোর্ট চৌরাস্তা যেতে কয় ঘন্টা লাগে এবং সমাধান কি মাননীয় মেয়রের কাছে জানতে চাই। আপনি কিছুটা বলেছেন। আমি কিছুটা বলেছি যে প্রথমত হলো যে এত বেশি গাড়ি যে এটা তো মেয়র চাইলেই তুলে দিতে পারবে না। এই ঘরে যদি আপনি 2000 লোক ঢুকিয়ে দেন, আপনি ঢুকাতে পারবেন না। যেখানে মাত্র 7% রোড আমরা ইউজ করছি, অর্থাৎ যেখানে 25% রোড থাকার কথা 7% ইউজ করছি, সেটা আবার এই যে সাইডের ট্রাফিক নিয়ে যাচ্ছে, হকার্স নিয়ে যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে থাকছে পার্কিং এ, আলটিমেটলি 5% রোড ইউজ করছে না। টাওয়ার পার্কিং এর যে বিষয়টা একসময় ছিল বা অনেক দেশে, এগুলো সবগুলো একটু টাইম কনজিউমিং। আমি চাইলেই কালকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 2000 কোটি টাকা দিলেও কালকে সকালে বানাতে পারবো না। আমার 6 মাস চলে গেছে শহরটাকে বুঝতে, বা 8 মাস চলে গেছে এক ধরনের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কি বুঝারও তো একটা সময় আছে। আমি এখন একটু বুঝি যে কি করা উচিত। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকেন, মেয়রকে আপনারা দায়িত্ব দিয়েছেন, পার্কিং থেকে শুরু করে, জলজট থেকে শুরু করে, যেগুলো হয়তো আমার এলাকা না অফিসিয়ালি, কিন্তু আপনাদের নির্বাচিত মেয়র এর প্রত্যেকটি এলাকা টাচ করবে। 1 বছর 1.5 বছর থাকেন, আর একটু 10 মাসের মতো যাচ্ছে, হয়ে এসছে, 10 মাস হবে এখন, আর 1 বছর 6 বছরের মধ্যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। না, বিলবোর্ড তো চলে গেছে। একটা সময় ছিল, শুনেছি এক সময় যে এত বিলবোর্ড, বলে না বিলবোর্ডে হাত দেওয়া যাবে না, কারণ খুবই ইনফ্লুয়েন্সিয়াল লোকের পেছনে হাত দিলে জীবন নষ্ট হয়ে যাবে। সব 1000 কোটি টাকার সিন্ডিকেট হয়তো বা সত্যি ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক আমরা হয়তো ভাগ্যবান। আগেইন বলি যে সবাই একটাও নেই। মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 20,000 বিলবোর্ডের মধ্যে আপনি আজকে 20টি বিলবোর্ড খুঁজে পাবেন না। 20,000 বিলবোর্ড, ছোট বড় মাঝারি কাচ্চা বাচ্চা সব তুলে ফেলে দিয়েছি। 5টি বিলবোর্ড ঠিক মতো খুঁজে পাবেন না। আমি গত 2 দিন থেকে দেখছি এয়ারপোর্ট থেকে আসার সময় কিছু নিয়ন সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। যে কয়টি বিলবোর্ড দেখতে পাবেন সেগুলো খোলা সম্ভব হচ্ছে না, দেওয়ালের জন্য দেওয়াল ভেঙে যাবে। সেগুলো আমরা তুলে ফেলেছি উপরের প্যানাফ্লেক্স, এবং প্রত্যেকটা এই পর্যন্ত 800 বিল্ডিং এর নামে কেস করা হয়েছে। সুতরাং বিলবোর্ডের অধ্যায় খতম। তবে এটি একটি ইন্ডাস্ট্রি, এর পেছনে অনেক লোক কাজ করেন। তারা ইনিশিয়ালি আমাদের সঙ্গে সহযোগিতা করেননি, পরে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আমরা একটি বিলবোর্ডের নীতিমালা তৈরির পর্যায়ে আছি। ধন্যবাদ। 1-2 মাস সময় লাগতে পারবে, সীমিত পর্যায়ে আমরা আবার বিলবোর্ডকে ফিরিয়ে নিয়ে আসবো। ধন্যবাদ। এবং ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন বলে আমি আশা করি। জেব্রা ক্রসিং, সেই যেভাবে আমরা হয়তো দেখেছি আগে, বা সেই ব্যবহারের জায়গাটি বোধহয় কিছুটা কমেছে, বা সেক্ষেত্রে হয়তো ফুট ওভার ব্রিজ গুলো হচ্ছে, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ এলাকা আছে যেসব জায়গায় বোধহয় ফুট ওভার ব্রিজ দরকার, এবং সেগুলো নিশ্চয়ই সেই আপনার মতে উত্তরটি দিয়ে নেই যে একদিনে 2000 কোটি টাকা দিলে হবে না, কিন্তু সেগুলো কি পরিকল্পনায় রয়েছে? আমি যদি পার্সেন্টেজ বলি, যে মনে করেন কি বলে কাকুলির কাছে একটি ফুট ওভার ব্রিজ আছে, বানানোর পরে দেখা গেল যে 5% লোক ওর উপর দিয়ে যায় না। ওঠাতে হবে। কেমনি উঠাবেন? ওকে বেঁধে উঠাবেন আপনি? তারপরে এসকেলেটর দিয়ে দেওয়া হলো, এখনো লোক ওঠে না। ফুট ওভার ব্রিজ দিয়ে যদি বাধ্য না হয় একজন পথচারী, যদি রাস্তার মাঝখানে কোনোভাবে বের হতে না পারে, রেলিংটি থাকে, তাহলে বোধহয় পথচারী বাধ্য হবেন উঠতে। এখন এটা করে কি হয়? তারপরেও হয় না, তারপরেও রাস্তা দৌড়ে পালাচ্ছেন আপনি। ট্রাফিকের সামনে তো তাকে আটকে, ফুটপাতের উপরে হলো তার ফলমূল বেচার জায়গা, ভেতরে হলো দোকান, বাইরে রাখছে উনি মাল। একভাবে ফুটপাত দখল হয়, আরেকটা হলো হকাররা দখল হয়।
আমরা দিন 5 আগে এই যারা এই দোকান মালিক সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে বসে আমরা একটা ডিসিশন নিয়েছি, সময় দিয়েছি কয়েকদিন, যে কোনো দোকান তার বরাদ্দকৃত এলাকার বাইরে ফুটপাতে অথবা করিডোরে 1 ইঞ্চি, 2 ইঞ্চি অনেক বড়, 1 ইঞ্চি জায়গাও দখল করতে পারবে না। আমি একটা ছবি দেখাই আপনাকে, গুলশান ক্যামেরা ক্লোজ ধরতে পারেন যদি ক্যামেরা থাকেন, গুলশান 1-এর করিডোর। এই করিডোরটি আপনি 7 দিন আগে গেলেও সমস্ত ফার্নিচারে ভর্তি থাকতো, অপরিচিত লাগছে আর কি, অপরিচিত লাগছে। দেখেন আরেকটি করিডোর সমস্ত মালপত্রে ভর্তি থাকতো, আজকে এটা বিশ্বাস হয় যে এটা গুলশান 1 নম্বর মার্কেটের করিডোর। ছবিতে দেখলে দেখেন এটা বিশ্বাস হয় যে এটা বনানী মার্কেটের একটি করিডোর, না গুলশান 2 নম্বর মার্কেটের করিডোর। একদম 1 ইঞ্চি জায়গা না। এবং আমাদের যারা কাউন্সিলর আছেন তারা এখন সারা সবগুলো এলাকায় কাজ করছেন, আমাদের যারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন সব এলাকায় মাইকিং করছেন, নোটিশ দিচ্ছেন। আমরা কয়েকটি দোকানকে তালা নয় ওয়েল্ডিং করে দিয়েছি। ওয়েল্ডিং? হ্যাঁ, আমরা বলেছি যে আমাদের কথা শোনেন, না হলে দোকান ওয়েল্ডিং করে দেব, কেস করে দেব। কেস করলে 1 বছরের দোকান খুলতে পারবেন না, কারণ কেস যে পর্যন্ত মীমাংসা না হবে সে মধ্যে দোকান খুলতে পারবেন না। আমরা অনেক খুশি যে দোকান মালিক ভাইরা যারা করছেন তারা সহযোগিতা হয়ে আমাদেরকে সাহায্য করছেন। ধন্যবাদ। কিন্তু সব মার্কেট আপনি যেটি বলছেন হকাররা দখল করে রাখে, জি, কিন্তু এই যে হকার বা একদমই যারা শেকড়প্রাণ মানুষ ঢাকা শহরে আসছেন, তারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেভাবে হয়তো বুঝছেন না, দোকান করছেন চলছেন, তো এই প্রান্তিক মানুষদের জন্য কোনো চিন্তা কি আপনাদের রয়েছে বা এই প্রান্তিক দোকানীদের জন্য? আমরা যেখানেই যাই আমাদেরকে প্রায় সব সময় বলা হয় যে হকার উচ্ছেদ কখন করছেন, হকার উচ্ছেদ কখন করছেন। এর দুটো দিক আছে, একটা হলো হকার বসায় কিছু প্রভাবশালী লোকেরা, সে কি মাস্তান, না সে পলিটিক্যাল লিডার, না সে এলাকার পয়সাওয়ালা লোক, এর ভিতর আমরা না গেলাম। কিন্তু এক ধরনের প্রভাবশালী লোক যার ক্ষমতা আছে এবং তার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু মানে যোগসাজশ থাকে, সবাই হয়তো নয়। এই জায়গাটিতে যে আমরা এক ধরনের প্রভাবান্বিত হই। আরেকটি হলো মানবিক দৃষ্টিকোণ থেকে, এই যে আজকে যদি 10,000 হকার থাকে, 10,000 পরিবার আছে, ফার্ম গেট আমি তুলে দিয়েছি, আমরা তুলে দিয়ে আমি 7 দিন পরে গেছি, ওনারা মেনেছেন। আজকেও দেখেন ফার্ম গেটে কিন্তু তাদের কোনো বিকল্প স্থান আপনারা চিন্তা করছেন কি? নাই। কোথায় দিবেন? এই মানে 1.5 কোটি লোকের, 1.25 কোটি লোকের উত্তর সিটি কর্পোরেশন, হ্যাঁ, যেখানে 86 স্কোয়ার কিলোমিটার, আর এই 1.25 কোটি লোকের মানে কত 40 লক্ষ লোকের কি বলে অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে 6,500 স্কোয়ার কিলোমিটার, 86 স্কোয়ার কিলোমিটার। তো এই লোকগুলোর একটা ব্যাপার, আমরা সবাই জায়গা খুঁজছি। যেমন আমি সরকারি কর্মচারী কমিশনের সামনে একটি রাস্তা দেখেছি, সেই রাস্তাতে আমরা চাইলে প্রায় 500 হকারকে আমরা রিহেবিলিটেট করতে পারবো, এটি আমরা স্টাডি করছি। ধন্যবাদ। এমনি ভাবে কিছু কিছু জায়গা আমরা লোকেট করার চেষ্টা করছি। ধন্যবাদ। আপনি প্রভাবশালীদের কথা বলছিলেন বা ক্ষমতা সম্পন্নদের কথা বলছিলেন, এক ধরনের প্রভাব প্রতিপত্তি, এই শব্দগুলোর সাথে তেজগাঁ ট্রাক স্ট্যান্ড এসে যায়, সফলতা দেখেছি। এবং আপনি আপনার সফলতা সেক্ষেত্রে দেখেছি, এবং এই সফলতার ধারাবাহিকতা এখনো পর্যন্ত আছে। কিন্তু অতীতে একাধিকবার বিভিন্ন সময় আমরা অভিযান দেখেছি, ধারাবাহিকতা থাকেনি। আমি ভাগ্যবান, বাকিটুকু আমি ভাগ্যবান। এর পেছনে কিন্তু আপনি যদি শুধু বলেন যে মেয়র খুব ক্রেডিট নেওয়া উচিত, সেটা কিন্তু না। মেয়র একা এটা তার কাজ সম্ভব না। এর পেছনে অনেক বড় সিন্ডিকেট কাজ করে, অনেক লোক, শত শত কোটি টাকার। আপনি এটা বিশ্বাস করতে পারেন যে আজকে দিস ইজ, যারা দেখেনি বাংলাদেশের সব জায়গা থেকে, এটা হলো আজকের ঢাকায় তেজগাঁ ট্রাক টার্মিনাল। আমরা এই জায়গাটিকে সাজাচ্ছি সুন্দর করে। এই দেখুন লাল সবুজ পতাকার একটা মানে আমরা সিম্বল এখানে ব্যবহার করছি। ব্যাপারটা যদি আমি এরকম ভাবে বলি যে আমি যেহেতু 2-1টি সংগঠন আরো করে এসেছি, যেহেতু বিজিএমইর মতো একটি প্রতিষ্ঠান আমার দায়িত্বে ছিল কিছুদিন, এবং একটা সময় যখন আমি যখন সামনে আন্দোলনটি চলছিল, লক্ষ লক্ষ শ্রমিক, তখন আমি মিনিমাম ওয়েজ বোর্ডের প্রতিনিধি বিজিএমের পক্ষ থেকে, ওই সময় একটা প্রচন্ড সময় গেছে, যে সময়টা আমাকে এক ধরনের মানে পরিপক্কতা বলা বোধহয় ঠিক হবে না, এক ধরনের এক্সপিরিয়েন্স দিয়েছে।
সুতরাং আমার দিয়েছে। কাজটা হুট করে কালকে হয়তো আপনি দেখছেন যে কালকে যে তুলে দিচ্ছি, কিন্তু কাজটা শুরু হয়েছে 6 মাস আগে। সুতরাং আমি এলাকার যিনি সম্মানিত আমাদের হোম মিনিস্টার, তার সাহায্য নিয়েছি, ওই এলাকার সমস্ত কাউন্সিলর, ওই এলাকার যারা ট্রাক মালিক সমিতি, বাস মালিক সমিতি যারা আছেন, তাদের নেতাদের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত মিটিং করেছি। এইখানে 29শে নভেম্বর যাওয়ার আগে অন্তত আমার 40টি মিটিং হয়েছে। এক পর্যায়ে যে আমাকে হার্ড হতে হয়েছে, এবং যখন আমি চ্যালেঞ্জড হয়েছি তখন ভেবেছি হয় আজকে মেয়র জিতবে, না হয় মেয়র তার গদিতে থাকবে না। সেই চ্যালেঞ্জটি আমি নিয়েছি এবং তারা আমার সিনসিয়ারিটি দেখেছে। আমার পিছনে সবচেয়ে বড় শক্তি হলো কিন্তু এখানে রাজনৈতিক শক্তি। আমি জানি যে মাননীয় প্রধানমন্ত্রী কি দায়িত্ব আমাকে দিয়েছেন। এই রাজনৈতিক শক্তি যতক্ষণ স্পষ্টভাবে পেছনে আছে ততক্ষণ কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সুতরাং মাই ডিরেকশন ওয়াজ ক্লিয়ার ফ্রম দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য হিজ পার্টি। সবার সমর্থন পেয়েছি। হ্যাঁ, আমার এক ধরনের কাজের ধারা এক এক রকম। সেই জায়গাটিতে যখন চ্যালেঞ্জড হয়েছি তখন আমি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেছি এবং আমি সে তার পুরস্কারও পেয়েছি। এবং তার প্রেক্ষিতে আজকে একটি জায়গা না, কিন্তু ঢাকা শহরের 10টি জায়গা, কে বলবে যে এটা একটা রিক্সা যেতে পারতো না আজকে থেকে 3 মাস আগেও। এটা হলো গাবতলী, কল্যাণপুর, আমিনবাজার, এই এলাকা। এখানে লোক এখন দেখতে যাচ্ছে। 2 ঘন্টা লাগতো, এখন 5 মিনিট লাগছে। এইখানে এক সময় আমি দেখেছি যে আমার অপরিচিত একটি মেয়ে, তার গর্ভপাত হয়ে গেছিল একদিন সন্ধ্যায়, যে সে যেতে পারেনি, গাড়ি থেকে নেমে রিক্সায়ও যেতে পারেনি। দর্শক, স্বাগত 21 রাতে, সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন জনাব আনিসুল হক, ঢাকা উত্তরের মেয়র। স্বাগত আপনাকে 21 টেলিভিশনের স্টুডিওতে। আপনার সামনে একটা সাদা কাগজ দিলাম আমি, সেখানে বিসিসিআই এর চেয়ারম্যান সাবেক আনিসুল হক, বিজিএমই এর চেয়ারম্যান আনিসুল হক, সার্ক চেম্বারের চেয়ারম্যান আনিসুল হক, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। ঠিক কোনটায় দেবেন? এটুকু বলতে পারি যে আমি এখন যে কাজটা করছি খুব এনজয় করছি। যখনই যে কাজ করেছি ভালো লেগেছে। ন্যাচারালি আমার ট্রেড শুরু করেছি জীবন গার্মেন্টস থেকে, এবং তার প্রতি তো দুর্বলতা একটু বেশি হবেই। তবে এখনকার কাজটিও আমি মনে করি যে একটি খুবই বড় সুযোগ, এক ধরনের পুরস্কার আমার জন্য যে একটি কাজ করার সুযোগ পেয়েছি। সুতরাং ইটস এ ডিফারেন্ট ফিল্ড, সবগুলোরই একটি আলাদা চ্যালেঞ্জ আছে। ঠিক থাকবে। সার্ক চেম্বার যখন তখন 8টি দেশের সঙ্গে কাজ করা, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ। সুতরাং ওটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। এখানে বসে পাকিস্তানে হেড অফিস, ভাল লাগছে, এটা বলতে পারি। সবকিছুতেই আমি এনজয় করেছি। একটু শক্ত প্রশ্ন দিয়ে শুরু করি। বেশি শক্ত করেন না, ঘাবড়িয়ে যাবো। না না, উত্তরা এবং বাড়িধারাতে গাছ কাটা নিয়ে আলোচনা চলছে। হ্যাঁ, আমরা জানি। এবং বৃক্ষ নিধন নিয়ে কথা, এদিকে আমার স্ত্রী, যিনি খুবই মানে প্রচন্ড ক্রিটিসাইজ করেন অথবা সমালোচনা করেন, মানে পজিটিভলি, এই গাছ কাটা নিয়ে ঝগড়া হয়েছে। আমি প্রথমত বলি যে গাছ কাটা নিয়ে আমরা খুবই সেন্সিটিভ, খুবই। এবং একটি গাছ কাটতে হলে সে গাছ নিয়ে অন্তত ডিসিশন নেয়ার আগে 1-2 ঘন্টা 3 ঘন্টা আলাপ করা হয়। তারপরে যে এলাকার যে ইলেক্টেড কমিশনার আছেন তার মত নেওয়া হয়, তাকে সঙ্গে রাখা হয়। যে কোনো কারণেই হোক, আমাদের একসময় গাছ লাগানো হয়েছে, তার চারপাশে ফুটপাত গড়া হয়েছে। আবার অনেক গাছ আছে যেটা রাস্তার মধ্যে এমনভাবে দাঁড়া করানো যে এটা আলটিমেটলি অ্যাক্সিডেন্ট করতে পারে। গাছ কেউ কাটতে চায় না, আমরাও কাটতে চাই না, খুবই সেন্সিটিভ। আজকে আমার কাছে একটা কমপ্লেইন এসছে যে 8 নম্বর রোড, যেটা বাড়িধারার, সেখানে একটি গাছ, মেহগনি গাছ সম্ভবত কেটে ফেলা হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্যাপারটা রাজুক অনেক বড় কাজ করছে এখন। আমরা এবং রাজুক মিলে কিছু অনিয়ম যেগুলো আছে বিল্ডিংয়ে, সেগুলো আমরা মানে ক্লিন করার চেষ্টা করছি। র্যাম্প, রাস্তার উপর বড় করে কোনা দখল করে ফেলা, এটা করতে যে আজকে রাজুকের এই কাজটা করতে যে একটি গাছের উপর বেশ ড্যামেজ হয়েছে, আমরা জানি, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট। তাছাড়া আমরা যেগুলো কাটছি সেগুলো খুব বুঝে শুনে, একান্ত না পারতে
এলাকার লোকের সঙ্গে কথা বলে তাদেরকে কনভিন্স করে আমরা গাছ কাটছি। সুতরাং জাস্ট দেখা হলো একটা গাছ কেটে ফেলো, এটা আমরা করছি না। তবে কষ্টটা আমাদের আছে এবং আমরা বলেছি যখন গাছ হয়ে যাচ্ছে আমাদের কাজটা, সেখানে আরো একটার জায়গায় 3টে গাছ লাগাও এবং দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আমাদের রাস্তার কাজ অনেক হচ্ছে। তো সারা উত্তরা মিলে আমাদের কাজ হচ্ছে, বনানী মিলে আমাদের কাজ হচ্ছে। ওই জায়গায় আমরা মোটামুটি ভাবে একটু বড় গাছ লাগাবো। নট দ্যাট আজকে লাগাবো 10 বছর পরে হবে, মনে করেন 2 বছর হয়েছে একটা গাছের বা 1 বছর হয়েছে, এই এত বড় গাছ আমরা ওই জায়গাগুলোতে লাগাবো। সুতরাং আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমত যে কষ্টের কাজটি আমরা করছি, কিন্তু বাধ্য হয়ে করছি। মশা নিয়েও আমরা দুঃখ প্রকাশ করছি। আমি বলি এভাবে যে আমরা গতবারের তুলনায় আমরা প্রায় 75% বাজেট আমাদের বেশি রেখেছি মশার মারার জন্য, কিন্তু যে কোনো কারণে আমরা বেশ কমপ্লেইন পেয়েছি এবার যে মশা, এবং এটা আমরা ফুল ইউজ করছি। অনেকে বলছেন যে আপনার ঔষধ খারাপ। আমরা ঔষধ কেনার পর এই যে BCSIR আমাদের ল্যাবরেটরি, দুটো ল্যাবরেটরিতে, একটা গভর্নমেন্ট ল্যাবরেটরি, একটা অন্য ল্যাবরেটরি নিজেদের মতো করে যেখানে আছে, সেই ল্যাবরেটরিগুলোতে আমরা কিন্তু টেস্ট করছি। ওষুধগুলো একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটার মতো সেই ওষুধ মারছি, কিন্তু দুটো সমস্যা আছে এখানে যে জায়গাগুলোতে আমরা হ্যান্ডেল করতে পারছি না। একটা হলো আমাদের এলাকার পাশে অন্য অনেক এলাকা আছে, যেমন ধরুন বসুন্ধরার মতো এলাকা, যেমন ধরুন কি বলে আপনার উত্তরার মাঝখানে অনেক বড় এলাকা, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা মশার ওষুধ দিতে পারি না, কারণ ওগুলো আমাদের মধ্যে না। এখন মশার তো আর পাসপোর্ট ভিসা নেই যে সিল দিয়ে আসবে। আরেকটা ব্যাপার হলো যে আমরা আমাদের কাছে টাকা থাকার পরেও অনেক নালা, ডোবা, বিল আমরা মশা ঔষধ দিতে পারি না। কেন পারছেন না? পারি না তার কারণ আমরা আইন মতো আপনার জায়গায়, আমাদের এই প্রাইভেট জায়গাতে আমরা কচুরি পানার উপর ইত্যাদি মতো মশার ঔষধ দিতে পারি। সেই প্রাইভেট জায়গার মালিক যারা, তাদেরকে আমরা অন্যভাবে অনেকের থেকে স্পন্সর নিয়ে ইত্যাদি করে কিছু ঔষধ কিনে আমরা মশা মেরেছি, ব্যক্তিগত উদ্যোগের টাকা। কারণ এক পর্যায়ে আজকে সবাই খুশি আছি, কিন্তু একটা সময় অডিট হবে, সেই অডিটে ধরবে। তবু আমরা মনে করি যে আমাদের দুঃখ প্রকাশ করা উচিত যে অনেকে কষ্ট পেয়েছেন, আর আমরা গত 10 দিন থেকে ডাবল ঔষধ দিচ্ছি। আরেকটি প্রশ্ন, এটা আগামী বছর আমাদের এবছর আমাদের জন্য প্রথম ছিল, আগামী বছর আমরা মনে করি আরো অনেক সুসংহত হতে পারবে, মানে মশক আরো নিয়ন্ত্রিত হবে আমার মনে হয়। কারণ আমরা পরিষ্কারের প্ল্যান অনেক, আর এবছর যত আমাদের বর্জ্য যেভাবে দেখা যাচ্ছে, আগামী বছর ইনশাআল্লাহ বর্জ্য ব্যবস্থাপনায় আসবো আমরা। তার আগে ধরুন সোশ্যাল মিডিয়াতে একজন লিখছেন যে মাননীয় মেয়রকে প্রশ্ন করবেন, রোডের দুপাশের ফুটপাত কি জনগণের হাঁটার জন্য রাখা হয়েছে, কিন্তু সেখানে বিভিন্ন বিল্ডিং এর মালিকরা সেই ফুটপাতটিকে তাদের দালানের স্বার্থে ব্যবহার করছেন। একদম সত্যি কথা, সত্যি কথা, একদম সত্যি কথা। তবে সোশ্যাল মিডিয়া একজনের প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি হচ্ছে, ফুটপাত দুভাবে ইউজ হচ্ছে। আচ্ছা, দুভাবে। একটা হলো হকাররা ইউজ করছেন, ঠিক আছে, সারা ঢাকা শহরে দক্ষিণে উত্তরে অনেক হকার তাদের দোকান বানাচ্ছেন। আরেকটা হলো দোকানদাররা, বিশেষ করে মার্কেটগুলোতে যাবেন, তার দোকানের ভেতরে হলো দোকান, রেস্টুরেন্ট, ফুটপাতের উপরে হলো তার চুলো, ভেতরে হলো দোকান। আমরা দেখেছি, ছবিও দেখেছি কিছু এর আগে যে আমরা এক্ষুনি আরো 2-3টি জায়গায় ফুটওভার ব্রিজ লাগাচ্ছি এবং আরো কয়েকটি জায়গায় লাগাবো। হয় কি, যেদিন আজকে যদি ডিসিশন নেই, একটি ফুটওভার ব্রিজকে টাকা পয়সা জোগাড় করে সেটিকে টেকনিক্যালি তৈরি করে লাগাতে লাগাতে 7-8 মাস লেগে যায়। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আছে যেখানে আমরা আসি, যদিও এটি আমি জানি না ঠিক। আপনি জেব্রা ক্রসিং এর কথা বলছিলেন, জেব্রা ক্রসিং এর কিছু কিছু জায়গায় কাজ আমরা শুরু করছি, কিন্তু ইউলুপ করব বলে, যেটি আগামী 2 মাসের মধ্যে কাজ শুরু হবে, আমরা অনেক জায়গাতেই এখনো। তবে ইউলুপ হয়ে গেলে বোধ করি তখন এই পথচারীদের এই রাস্তায় নামাটি কমবে, বাধ্য হতেই নামবে, কারণ গাড়িগুলো বন্ধ হবে না, গাড়ি বন্ধ হবে না, রাস্তা একটু বড় হয়ে যাবে অনেক জায়গায়, এবং আমার মনে হয় যে একটু সহজ হবে। আমরা তো আশাবাদী। মেয়র মহোদয়, আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে ধরুন লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, আমাদের সহনাগরিক ট্রাফিক পুলিশের হাতের লাঠি, তার হাতের সিগন্যাল, কোনটিকে মান্যতায় নেবে নাগরিক? লাল বাতি হলুদ বাতি নিতে ভালো হয়, আর আবার সেই একই কথা যে আমরা সিনক্রোনাইজড না এখনো। মনে করেন সবচাইতে বেশি রাস্তা এবং পৃথিবীতে সবচাইতে বেশি লাল বাতি নীল বাতি হলো ম্যানহাটনে।
হ্যাঁ, প্রত্যেকটি এভিনিউর উপর দিয়ে, প্রত্যেকটি লেনের উপর দিয়ে। এর চেয়ে বেশি কোথাও পৃথিবীর কোনো জায়গায় আছে বলে মনে হয় না। সেখানে কিন্তু গাড়ি আটকায় না, সেখানে কিন্তু এরকম ট্রাফিক জ্যাম হয় না। সারা শহরের মধ্যে একটা সিনক্রোনাইজেশন আছে। আমাদের এটা এখনো সে পর্যায়ে যায়নি। আর আমরা তো আসলে একটু তো অনেকেই ট্রাফিক আইন মাঝে মধ্যেই মানি না, সে কারণে এটা হচ্ছে। তবে যেভাবে বিআরটি হচ্ছে, আমরা ইউলুপ করার এবং চেষ্টা যেটুকু করছি, আপনারা বোধহয় 3000 বাস আনার একটি পরিকল্পনা, সেটা আমরা অন্যভাবে, এটাও একটা বড় কারণ যানজটের। এটিও একটি বড় সিন্ডিকেট, কিন্তু হাজার কোটি আমি ঠিক টাকার সেই syndicate। প্রশ্নটিতে যাচ্ছিলাম। এই 3000 বাস আপনারা কি কোন প্রক্রিয়ায় জিনিসটি প্রথমত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে এটা নতুন কোনো আইডিয়া নয় ফ্র্যাঞ্চাইজের, কিন্তু বাংলাদেশের জন্য নতুন আইডিয়া, এবং এটিকে বাস মালিকদেরকে বোঝানো একটু শক্ত ব্যাপার। আমি খুশি যে আমাদের নেগোসিয়েশনের পর বাস মালিকরা রাজি হয়েছেন যে ওনারা এক ধরনের মানে আরো মানে স্ট্রাকচার্ড করতে চান। ওনারাও বোঝেন যে প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। আপনি দেখেন আজকে এই 10টি জায়গা আমরা খালি করেছি। এই 10টি জায়গার কারণে, বিশেষ করে গাবতলী আমিনবাজারে, এই কারণে এখন মালিকরাও খুশি যে গাড়ি দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, গাড়ি কুইকলি পাস করছে। যেটা 2 ঘন্টা লাগতো এখন 5 মিনিটে চলে যাচ্ছে। লোক আজকাল গাবতলী দেখতে আসছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা যদি একটা স্ট্রাকচারে আসেন তাহলে আপনাদের বিজনেস ফল করবে না। ব্যাপারটা এরকম, এখন 190টা কোম্পানি আছে, তার আন্ডারে প্রায় 4000 বাস আছে। আপনি একটা বাস দিয়েছেন, আমি একটা বাস দিয়েছি, ও 4টা বাস দিয়েছে, ঠিক আছে। এই কোম্পানিগুলোকে আমরা ছোট করে 5টি বা 6টি রুটে চালানোর জন্য 5-6টি কোম্পানিতে নিয়ে আসার প্রপোজাল দিয়েছে ওনাদের সঙ্গে, নেগোশিয়েট করে। তখন প্রতিযোগিতার কারণে গাড়ি বাঁকা করে রেখেও রাস্তা বন্ধ হচ্ছে। তখন এটা হবে না। থিওরিটা হলো এই রুটে আমার গাড়ি মানে প্যাসেঞ্জার পাক বা না পাক, সারাদিনের পরে যে টাকাটি আর্ন হবে তার আমার ইনভেস্টমেন্ট মতো আমি টাকা পাবো। তাহলে কি দাঁড়ালো, সামনের বাসকে আমাকে হিট করতে হয় না, সামনের বাসের পাশে যেতে হয় না, এক লেনে আমি চলতে পারি। এবং আমরা ওনাদেরকে রাজি করিয়েছি। ওনারা আমাদের সঙ্গে এই পর্যন্ত প্রায় 12টি মিটিং করেছেন। আমরা কনসালটেন্ট নিয়োগ করেছি। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা বোধহয় 6 মাসের কাজ, কিন্তু এটা এত এক্সটেন্সিভ কাজ, এত ভেতরে এত কাজ। আপনাকে বাস আনতে হবে, বাসের রুট ঠিক করতে হবে, কোন রুটে কত বাস চলবে তার জন্য একটা স্টাডি করতে হবে। আমরা এখন স্টাডি করছি যে কোন রুটে কত লোক চলাচল করে। তারপর আপনার টার্মিনাল লাগবে, আপনার ওয়ার্কশপ লাগবে, ঠিক আছে, আপনার টিকেটিং সিস্টেম করতে হবে মডার্ন। সুতরাং একটু সময় লাগবে। আমরা প্ল্যান করেছি, ওনারা রাজি হয়েছেন 3000 বাস আনবেন, তার মধ্যে 1000 এয়ার কন্ডিশন। এখন যদি 42টি বা 48টি সিট থাকে, সেটাকে সিট নামিয়ে নিয়ে আসবেন 35 থেকে 38-এর ঘরে, সো দ্যাট জ্যাম না পড়ে, এবং রাস্তার এক লাইনে চলবেন। আমরা বাস বে করে দেব, আমরা টিকেটিং সিস্টেম মডার্ন করে দেব, এবং আমাদের উপর দায়িত্ব পড়েছে যে একটু স্বল্প সুদে কাগজের টিকিট থাকবে না কোনো। আমরা মনে হয় যে আমরা কাগজের টিকিট অ্যাভয়েড করব, কার্ডের টিকিট এই ধরনের একটা কিছু করব, অনলাইন টিকিট। এবং আমরা মনে করি যে ওনারা চাচ্ছেন যে 1500 কোটি টাকার মতো লাগবে, এটিকে যেন আমরা স্বল্প সুদে আনতে পারি। আমি সম্মানিত প্রাইম মিনিস্টারকেও এক ধরনের একটা ডিসকাশনের প্রয়োজন হয় প্রথমত, সেটি ওনার সঙ্গে করেছি। মাননীয় ফাইন্যান্স মিনিস্টারের কাছে আমরা বাস মালিকদের নিয়ে গেছি, এবং আমরা ফাইন্যান্স সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, কিন্তু এটা একটু সময়ের ব্যাপার। তবে আমরা আশা করি বাস মালিকদের, আমরা যাদের বলি যে অনেক বড় সিন্ডিকেটের অংশ হয়ে ওনাদেরকে এক ধরনের এক্সপ্লয়েট হতে হয়, বা ওনারাও কেউ কেউ জড়িত, তারা রাজি হয়েছেন যে একটি এটি ভালো খবর যে তারা রাজি হয়েছেন। এটা খুবই ভালো খবর। এবং এখানে বাস মালিক সমিতির যারা কর্ণধার আছেন, এনায়েত সাহেব এবং তার পরিষদ আমাদেরকে অনেক সাহায্য করছে। ধন্যবাদ। একই সাথে আরেকটি প্রশ্ন, আমরা জানি যে আমাদের এই শহরটিতে আমাদের যারা নারী সহকর্মী বা নারী যারা সহনাগরিকেরা আছেন, তাদের কিন্তু চলাচলের ক্ষেত্রে এই বাসগুলো কি কোনো ভূমিকা রাখবে, বা নারীর বান্ধব কোনো ভাবনা কি আপনারা ভাবছেন? এখানে আমরা আলোচনা করেছি যে নারীদের জন্য মানে ভালো করে সিট মানে রিজার্ভ সিট রাখার ব্যবস্থা কি হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আমরা আলোচনা করেছি যে শুধু মহিলাদের জন্য বাস দেয়া যায় কিনা। তবে সেটি
মানে ব্যবসাগত দিক দিয়ে এর আগেও কিন্তু এটি খুব মানে যে লাভজনক হবে এটি বোধহয় হবে না। তবে একজন যদি ব্যবসা করেন ব্যক্তিগত টাকা দিয়ে, সেখানে এটা কতটুকু এনফোর্স করা যাবে আমরা জানি না। সেখানে প্রাধান্য পাবে। তবে আমরা আরেকটু ভেতরে যে চিন্তা করছি যে জায়গাগুলোতে আমাদের মহিলারা বেশি চলাফেরা করেন, মার্কেটে, গুলশান 1, গুলশান 2, বনানী, মোহাম্মদপুর, মিরপুরের মেইন রাস্তাগুলো, এখানে স্পেশাল বাস মহিলাদের জন্য দেয়া যায় কিনা এটা নিয়ে কাজ চিন্তা শুরু করেছি আমরা। আগেরগুলো কিন্তু আমরা কাজ করেছি, নেগোসিয়েশন করেছি, এক পর্যায়ে প্রচারণার কোনো হ্যাঁ এটা নিয়ে আমরা আজকে থেকে 4 বছর আগের কথা বলছি, চিৎকার করছি। আমি তখন ওই এলাকা দিয়ে পিছন দিয়ে যাচ্ছিলাম, ওর মা আমরা কোলে করে নিয়ে রিক্সায় তুলেছি, তারপর সেই সন্তান বাঁচেনি। আজকে ভালো লাগছে যে সবাই মিলে আমরা এই কাজটি করেছি। এটি স্বস্তিকর অবশ্যই, সবাই মিলে, এটা একা মেয়রের টিমওয়ার্ক আমরা বলতে পারি বোধহয়। অ্যাবসলিউটলি, ধন্যবাদ। অ্যাবসলিউটলি। জলজট গত বছর দেখেছি বর্ষা মৌসুম আসছে, জলজটের ব্যাপারটিকে আমি একমাত্র দুটো জিনিস আমার পক্ষে বলা খুব মুশকিল, তার মধ্যে একটি হলো জলজট। কারণ এর কোনো কিছুই মেয়র কন্ট্রোল করে না। আমরা মাস 2 আগে ওয়াসাকে নিয়ে এবং আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়ের কক্ষে আমরা একটি প্রেজেন্টেশন দিয়েছি যে 21টি খাল কি করে বন্ধ হয়ে গেছে। জলজট কখন হবে? যখন জল যেতে পারে না তখন জট হয়। জল যেতে হলে কোথায় যাবে? খালে যাবে, বিলে যাবে, নদীতে যাবে। তার প্রত্যেকটি রাস্তা, আমাদের খালগুলো নেই। আমাদের খাল ছিল 2 কিলোমিটার খাল, এখন হয়তো 200 মিটার আছে। তারপরে বাড়িঘর হয়ে গেছে, না হয় কোনো রিয়েল এস্টেট তার ইয়ে করে ফেলেছেন, মাঠ করে ফেলেছেন, আবার লাস্টে হয়তো 200 মিটার আছে। এটি যদি আমাদের জলজটের সাথে আবার কিন্তু মশার একটি সম্পর্ক রয়েছে। হ্যাঁ, তাও রয়েছে, এবং সেটিও একটি বড় কারণ, এই ময়লা এবং জল। এটি যদি আমরা উদ্ধার করতে না পারি, আগামী 14 তারিখ আবার আমাদের ওয়াসার সঙ্গে বৈঠক আছে, এই জলের যাওয়ার জায়গাগুলো যদি আমরা উদ্ধার করতে না পারি, তাহলে আমার মনে হয় না যে আমরা এই জলজট থেকে বাঁচবো। একটি জিনিস আপনারা দেখবেন, আমরা গুলশান বনানীতে নিজেরা এখন পাইপ বসাচ্ছি, ওয়াসা না। কিন্তু সেক্ষেত্রে একটি প্রশ্ন আসে মেয়র মহোদয় আপনার কাছে, যে ধরুন আমরা যেটুকু জানি যে ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত, সেটি আছে থাকুক এবং চমৎকারভাবেই চলছে উভয় অংশই, কিন্তু এক্ষেত্রে যে আপনাদের নিজস্ব কর্তৃত্বের জায়গা কতটুকু এবং অন্যান্য প্রতিষ্ঠান বোধহয় 52টি কিংবা 57টি প্রতিষ্ঠানের যে সমন্বয়, সেটি যদি একটি ছাতার নিচে না আসে, তাহলে পরে আপনি যে জলজট নিয়ে যেটি বলছিলেন, এমন কিন্তু আরো অনেকগুলো প্রসঙ্গ আছে। একটি প্রতিষ্ঠান রাস্তা বানাচ্ছে, আরেকটি প্রতিষ্ঠান রাস্তা কাটছে, এবং দোষটা কিন্তু জনগণ জানেন না, আলটিমেটলি মেয়রের উপর দিচ্ছে কোন প্রতিষ্ঠানের দায়িত্ব। কিন্তু জনগণ যেহেতু আপনাদেরকে ভোট দিচ্ছেন, আপনাকে বা আমাদের দক্ষিণের মেয়রকে ভোট দিচ্ছেন, জনগণ ভাবছেন যে এটি বোধহয় সিটি কর্পোরেশনের দায়িত্ব। বা সেই ক্ষেত্রে এক আমব্রেলার নিচে এই প্রতিষ্ঠানগুলো আনার ক্ষেত্রে কোনো ভাবনা আছে কি? ক্লিয়ার করে নেই, ওটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ্ন। কেন জলজট হচ্ছে? ওয়াসা সুয়ারেজের মানে বাড়িতে যে পানি দেয় সেটি ওয়াসা করে, এবং যেটি আমাদের বাড়ি থেকে মানে ওয়েস্টেজ যে পানি এবং তার সঙ্গে বর্জ্য, সেটি যে বড় পাইপে যায় সেটা ওয়াসার পাইপ। আর আমাদের যে পাইপ স্টর্ম অ্যান্ড সারফেস ড্রেন যেটাকে বলে, সেটা হলো বৃষ্টির পানি, বেসিক্যালি বর্ষার জল। এই বৃষ্টির পানি যাবে কোথায় আর ওয়াসার পানি যাবে কোথায়? এই বড় যেই মানে ময়লা পানি বা অনেক প্রত্যেক দিনের ময়লা, সেটি যেতে হবে সেই পানি দিয়ে কোথাও না কোথাও। সেই জায়গাগুলো বন্ধ, এবং সেই জায়গার মালিককে, খালের মালিক ডিসি, চ্যালেঞ্জ করতে পারবেন না কেউ। ওটা খোঁড়ার মালিককে ওয়াসা। সুতরাং জলজটের এই জায়গাটি আমার হাতে নেই। তারপরও আসলেই জট পেকে আছে। তারপরেও আমরা এবার গুলশান, বনানী, বারিধারায় গত 1 মাস থেকে আমরা কাজ শুরু করেছি। এই জায়গাটিতে আমরা অনেকের কষ্ট হচ্ছে, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু বৃহত্তর স্বার্থে একজন জানাচ্ছেন যে আমরা বারিধারাতে একটু ঝামেলা আছে, মশার কষ্টেও আছি। মশার কষ্ট কিন্তু আমি বলেছি যে সেটি আপনি বলেছেন, মশা বেড়েছে, এবং আমরা অনেক চেষ্টা করেছি, মানে 70% বেশি আমরা ঔষধ কিনে নিয়েছি গতবারের চেয়ে, কিন্তু হচ্ছে না। ময়লা, এইসব ডোবাগুলো, বর্জ্য ব্যবস্থাপনাটিকে তাহলে কিভাবে ভাবছেন? এটা শেষ করি। এই কাজটি আমি ইনফরমেশন দিতে চাই, এটি আগামী 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি। তাহলে
এই কষ্টটি কমে যাবে এবং এই এলাকায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করছি যে আগামীতে জলজট এই জায়গাগুলোতে হবে না, যে জায়গাগুলোতে আমরা কাজ করছি। আপনি কি বলছেন এরপর? বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। বর্জ্য কি হয়েছে দেখেন, বর্জ্য কি করি আমরা? আপনার বাড়ি থেকে বর্জ্য নিই, বর্জ্য নিয়ে আমাকে কোথাও ফেলতে হবে, ঠেলা গাড়িতে করে বর্জ্য নিই, হ্যাঁ, ঠিক আছে, কোথায় ফেলবো? এবং ঠেলা গাড়ি থেকে পড়তে যায় অনেক সময়। পড়তে তো ফেলবো কোথায়? ফেলার জায়গা নেই, কোনো বড় জায়গা করা হয় নাই। ওই ঠেলা গাড়ি আমিন বাজারে নিয়ে যেতে পারবে না। সুতরাং আমি কি করি? ঢাকা শহরে অন্তত 40টি জায়গায় রাস্তার উপরে ফেলি, আমেরিকান এমবেসির সামনে কোণা দিয়ে ফেলি। আজকে 62 নম্বর রোডে এই রাতের বেলা, মানে আমার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার স্ত্রীর, তার যত বন্ধু বান্ধব আছে সবাই তাকে ফোন করছেন যে এই রাস্তায় বর্জ্য কেন, ওই রাস্তা কাটা কেন। আমরাও বুঝে গেলাম। হ্যাঁ, সুতরাং এই বর্জ্যগুলো সরানোর জন্যে আমরা 72টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি করছি। একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, এটা হলো মনে করেন এরকম একটা বড় ঘর, তার মধ্যে স্প্রে করার ব্যবস্থা, ঘরের ছাদ আছে, সুতরাং বৃষ্টির পানি ঢুকবে না, তার মধ্যে ধোয়ার ব্যবস্থা, ট্রাক ঢোকার ব্যবস্থা। কারণটা হলো রাস্তার উপর যে কন্টেইনার রাখছি আমরা, রাস্তার উপর যে ময়লা রাখছি আমরা, আগামী 2 মাসের মধ্যে আমাদের 60টি ঘর তৈরি হয়ে গেছে, অলমোস্ট 90% তৈরি হয়ে গেছে, 1 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আর না 60টি না 55টি, আর 17টি ঘর আমরা এখনো কোনোটা জায়গা পেয়েছি, কোনোটা জায়গা কাজ শুরু করেছি, কারণ এই জায়গাগুলো আমরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিচ্ছি। এগুলো হয়ে গেলে রাস্তার বড় বর্জ্য আমি যে কোনোভাবে বলতে পারি ইনশাল্লাহ 2-3 মাসের মধ্যে আর বর্জ্য থাকবে না। ধন্যবাদ। সেক্ষেত্রে আরেকটি বড় প্রবলেম যেটি আমরা দেখতে পাই যে আমাদের পার্কিং সংক্রান্ত একটি সমস্যা কিন্তু রয়ে গেছে, এবং সেক্ষেত্রে আপনাদের কোনো ভাবনা কি করবেন? ঢাকা শহরে 3 লক্ষ গাড়ি চলতে পারে, 10 লক্ষ গাড়ি আছে, প্রতিদিনই বাড়ছে। কি করবেন বলেন? ফিজিক্যালি তো গাড়িগুলো চলছে। আমরা অনেক এক্সপেরিমেন্ট করেছি এই 10 মাসের মধ্যেই। আপনি দেখেন বসুন্ধরা আমরা রাইট টার্ন বন্ধ করে দিয়েছি, ওই রাস্তাটিতে এখন ঘন্টার পর ঘন্টা লাগে না। আমরা কল্যাণপুরে একটি রাস্তার রাইট টার্ন বন্ধ করে দিয়েছি, ওই জায়গাটিতে জ্যাম কমে গেছে। আমরা এই এক্সপেরিয়েন্স থেকে এখন আমরা ইউলুপ তৈরি করছি। ইউলুপ নিয়ে আমরা আসতে চাচ্ছিলাম যে এই ইউলুপ যেটি আপনারা করছেন, এবং এটি নিয়ে হয়তো আপনারা ভাবনা চিন্তা করে করছেন, কিন্তু এটি নিয়ে কিন্তু জনগণ একদম সবাই যে সম্পূর্ণ বুঝছেন এমনটি এটা সবাই সম্পূর্ণ তো বোঝানো সম্ভব না যে পর্যন্ত আপনি তৈরি